আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি দেশের যেই প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি কুয়েস কর্তৃক আয়োজিত আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান এবং আমার সাথে আছে। আমি সাদমান। ধন্যবাদ সাদমান। ইতিমধ্যে আমাদের সাথে যোগদান করেছেন আতাহার আলী ভাই, বিজনেস পার্টনার শর্মা হাউস খুলনা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজারের দায়িত্বে আছেন প্রজেক্ট হেডওয়ে খুলনার, যেটা আসলে ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত খুলনার IELTS টেস্ট সেন্টার। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যোগদান করার জন্য। আমাদের সাথে আরো আছেন, থ্যাংক ইউ ভাই। আমাদের সাথে আরো আছেন আবু জাবের ভাই, অনলাইন মার্কেটিং ম্যানেজার অ্যাট দেশি কিচেন এবং মার্কেটিং অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভের দায়িত্বে আছেন সিটি লাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের। আমি ভাইকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আপনারা লাইভ কমেন্টের সাথে মাধ্যমে আমাদের সাথে যোগদান করতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের জিজ্ঞাসা। ধন্যবাদ। প্রথমে আতার আলী ভাইয়ের কাছে যাইতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি ভালো আছি। প্যান্ডেমিক সিচুয়েশন, এর মধ্যে ইউ হ্যাভ টু সার্ভাইভ এন্ড উই নিড টু অ্যাডাপ্ট, এই আর কি। জি ভাই, আমরা আসলে জানি ভাই শর্মা হাউস বা প্রজেক্ট হেডওয়ে ছাড়াও আপনি সিটি ব্যাংক লিমিটেড, দেন রাইট সাইড লিমিটেড সহ আরো অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন। যেহেতু আমরা জি ভাই, ভাই যেহেতু আমরা 26শে মার্চ থেকে অফিসিয়ালি লকডাউনে আছি, ভাই বাসায় থেকে আসলে এতগুলা পোস্ট কিভাবে সামলাচ্ছেন ভাই? মানে ব্যস্ততাটা কেমন ভাই এখন? আমি কোশ্চেনটা কমপ্লিটলি শুনতে পারি নাই, আমি রিকোয়েস্ট করব একটু আরেকবার যদি কোশ্চেনটা করতেন। সরি ভাই। ভাই আপনি শর্মা হাউস এবং প্রজেক্ট হেডওয়ে ছাড়াও আরো অনেকগুলা অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, যেমন সিটি ব্যাংক লিমিটেড বা রাইট সাইড লিমিটেডের সাথে। ভাই যেহেতু আমরা 26শে মার্চ থেকে অফিসিয়ালি লকডাউনে আছি, আমাদের সবাইকে বাসায় থাকতে হচ্ছে। তো ভাই বাসায় থেকে আসলে এতগুলো অর্গানাইজেশনের দায়িত্ব কিভাবে সামাল দিচ্ছেন? ওয়েল, এখানে হচ্ছে বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট এবং বিজনেস করার মজা আছে, চ্যালেঞ্জও আছে। সেটা হচ্ছে যে উইকে 7টা দিন 7 রকম কাজ এবং একই রকম কাজ বা নিজেকে রোস্টার করে নেওয়ার মধ্যেই এতদিন চলছিল। কিন্তু যখন থেকে এই কোভিড এর ক্রাইসিস স্টার্ট হলো, তখন থেকে কিছু কিছু প্রতিষ্ঠান ইমিডিয়েটলি বন্ধ করতে হলো। যেমন হচ্ছে রেস্টুরেন্ট ইমিডিয়েটলি বন্ধ করতে হলো। রেস্টুরেন্টের যে আমাদের স্টাফসরা, ম্যাক্সিমাম স্টাফস আর নট লোকাল ইন খুলনা অ্যান্ড দেয়ার ভিসিনিটি। 90%-এর বেশি স্টাফ আমার থাকে হচ্ছে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, তারপর চিটাগং এর দিকে। সো তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি বাসার দিকে ছেড়ে দেওয়া হলো, তাদেরকে সাথে রাখা গেল না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল, শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে যেমন প্রজেক্ট হেডওয়ে, এটা কিন্তু আমরা প্রায় 17 তারিখের মধ্যে বন্ধ করে দিয়েছি। কোন রকম শিক্ষা সহায়কমূলক কার্যক্রম এটা করা যাবে না, আমরা কিন্তু ঘোষণা দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে তখন ছুটি দিয়ে দিই। ছুটি দিয়ে দেওয়ার পর কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেল এখন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তো বন্ধ রাখার কোনো সুযোগ নাই। ওই সেই লাস্ট বন্ধ করেছিলাম 29, 30, 31, 32, 1, 2 এর মধ্যেই শেষ। এরপর কিন্তু ব্যাংক ইজ অন, সীমিত আকারে হলেও। ইনফ্যাক্ট এখনো আমি ব্যাংকেই বসে আছি, যে ব্যাংকের অফিস আওয়ার শেষ এবং আমি ব্যাংকে বসে ইনফ্যাক্ট লাইভ করছি। তো এই প্রতিষ্ঠান কিন্তু চালু। তো আপনি যদি বিভিন্ন ঝুড়িতে ডিম রাখেন, তার যে লাভটা সেটা আমি আপনার কিন্তু পাচ্ছি। ঠিক আছে? সো এইটা গেল। এর পাশাপাশি সিনেমা হল ছিল ফ্যামিলি বিজনেস, সিনেমা হল কিন্তু বন্ধ, 17 তারিখ থেকেই বন্ধ। তো যারা এন্টারটেইনমেন্ট, ফুড আর এডুকেশন, এই তিনটা ইন্ডাস্ট্রিতে আমার ইনভেস্টমেন্ট আছে, এই তিনটা ইন্ডাস্ট্রি কিন্তু at risk. All three are service sort of industry. তিনটাই সার্ভিস ইমিডিয়েটলি বন্ধ করতে হয়েছে। কিন্তু ব্যাংকিং তো একটা ইমার্জেন্সি সার্ভিসেস, সো এসেনশিয়ালিটিজ এর মধ্যে এটাকে কাজ করতে হচ্ছে। সো আমি একদিক থেকে বলতে পারি যে আই মিস দোজ থিংস, আই মিস দোজ বিজনেসেস টু রান। আই ওয়ান্ট টু ওয়েট, আই এম ওয়েটিং টু লুক ফরওয়ার্ড যে ওরা যেন আবার স্টার্ট করতে পারি। কিছু ঈদের পরেও স্টার্ট হবে কিনা জানি না, বাট
যখনই যেই মুহূর্তেই আমরা ডিসাইড করলাম যে এটা আর ছুটি মানে এক্সটেন্ডই হবে, ছুটি শেষ হবে না, তখনই আমরা ডিসাইড করলাম যে উই হ্যাভ টু মুভ টু অনলাইন। এবং আমরা কিন্তু এখন অনলাইনে টিচিং দিচ্ছি। প্রজেক্ট হেডওয়ে কিন্তু আবার স্টার্ট হয়েছে। এই যে শর্মা হাউসের কালকে থেকে আই হোপ মনে হয় আমার সব স্টাফরা চলে আসবে এবং তারপর আমরা প্রমোশন করে ডেলিভারি করা স্টার্ট করবো। তো একটু অ্যাডাপ্ট অ্যান্ড ইম্প্রোভাইজ করতে তো হয়, এই আর কি। ধন্যবাদ ভাই। আমরা জাবের ভাইয়ের কাছে আসতেছি একটু। আমরা জানি জাবের ভাই হচ্ছে গিয়ে খুলনা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার আর কি প্রিপারেশন নিচ্ছেন। পাশাপাশি ভাইয়া 2টা রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। ভাই কোয়ারেন্টাইনের এই সময়ে আপনার ব্যস্ততাটা ঠিক কেমন ভাই? কোয়ারেন্টাইনের সময় যেটা হইছে, মানে যে আতার ভাই অলমোস্ট বলেই দিছে, কারণ রেস্টুরেন্ট কিন্তু টোটালি ক্লোজ। আমাদের হচ্ছে 23 মার্চ থেকে হচ্ছে ক্লোজ। সো আমরা হচ্ছে রিসেন্টলি আবার সিদ্ধান্ত নিছি যে কালকের থেকে হচ্ছে আগামীকাল থেকে একটা রেস্টুরেন্টের ডেলিভারি সার্ভিস চালু করব। ভাইয়া যেটা বললো শর্মা হাউসেরও করতেছে। তো আসলে এখন আমরা যেটা বুঝতেছি, অনলাইন সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের আসলে কোনো নেই, মানে উপায় নাই। তো আলটিমেটলি অনলাইনের দিকে মুভ করতে হবে। আর এই মাঝখানে যে 45-50 দিন একটা অফ গেল, এই টাইমটা আমরা চিন্তা করছি নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করা যায় কিনা, বা মানে টোটালি পুরা কাজটা ক্লোজ ছিল, মানে 2টা রেস্টুরেন্টেরই। আমাদের স্টাফ সবাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, আমরা সবাই বাসায় বসে রয়েছি। আমি পার্সোনালি অনেক কিছু করছি পার্সোনাল স্কিল বিল্ডিং এর জন্য, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড পুরো অ্যাক্টিভিটি ছিল একদম ক্লোজ। আমরা অনেক ফোন কল পাইছি কাস্টমারদের কাছ থেকে, অনেক মেসেজ পাইছি, কিন্তু আলটিমেটলি সবকিছু বিবেচনা করে আসলে ওইভাবে আগানো সম্ভব হয় না। তো এখন সব সরকার যখন একটু ইজ করতেছে সব রেস্ট্রিকশন গুলা, তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এখনো ইনডোরে সিটিং না করাইতে পারলেও হোম ডেলিভারি তো চালু করতে পারি। তো আর অলরেডি ভালো একটা রেসপন্স পাইছি আমরা, বেশ সে অনলাইনে একটা পোস্ট দেওয়ার মাধ্যমে। তো চিন্তা করতেছি ভালো একটা রেসপন্স পাবো। এখন তারপরেও একটা রেস্টুরেন্ট খুলতেছি, বিকজ একটা রেস্টুরেন্ট ওপেন করলে কিন্তু রানিং ক্যাপিটাল থেকে অনেক, যে আমার একটা সেল হোক বা না হোক, আমার হচ্ছে একদম একটা খরচ হবেই স্টাফদের পেছনে, আমার খাবারের পেছনে। এটা আমার সেল না হলেও হবে। তো আমরা জাস্ট এখন সার্বিক পরিস্থিতি বোঝার জন্য একটা রেস্টুরেন্ট ওপেন করতেছি, যে আসলে দেখতে হবে যে কি হয়। তারপর হয়তো আমরা ফার্দার আরো কিছু ডিসিশন নিতে পারবো। বাট আপাতত এখন হচ্ছে একটা মাঝামাঝি অবস্থা আছে সবকিছু নিয়ে, যে আসলে কি হবে বা কি হতে যাচ্ছে এরপরে। কারণ অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে অলরেডি পড়ে গেছে সব সব ধরনের বিজনেসই। ভাইয়া যেটা বললো, স্পেশালি এন্টারটেইনমেন্ট বিজনেস, ফুড বিজনেস। ঠিক আছে, সো দেখা যাক, এখন হোপ ফর দ্য বেস্ট টাইপ। জি ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ভাই আমরা যদি আবার আতাহার ভাইয়ের কাছে একটু আসি। ভাই আমরা যদি খুলনা সিটির রেস্টুরেন্টের দিকে একটু তাকাই, আমরা আসলে দেখতে পারি কি 2017 সাল বা তার ঠিক আশপাশে আসলে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট বিল্ড আপ করা শুরু করলো খুলনায়। কিন্তু ভাই আপনি হচ্ছে শর্মা হাউসের সাথে আছেন 2014 সালে, তাও আবার খুলনার মতো জায়গায় ভাই প্রথম ফ্রাঞ্চাইজি নিয়ে শুরু করলেন। ভাই আপনার শুরুর গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি, রেস্টুরেন্ট বিজনেসে আসার গল্পটা। ওয়েল, 2014 সালে ইট রাইট, আমরা আসলে যে জেনারেশন, সেই জেনারেশনের মূলত আমরা কিন্তু ঢাকায়ও রেস্টুরেন্ট বুমটা ওরকম দেখি নাই। আমার এডুকেশন অ্যাকচুয়ালি ঢাকায়, আমরা পড়াশোনা করছি, অনার্স মাস্টার সব ঢাকায় করা। সো আমরা কিন্তু তখনও রেস্টুরেন্ট বুম দেখি নাই। আমাদের রেস্টুরেন্টের 2012-এ যখন আই রিটার্ন টু মাই হোম টাউন খুলনা, তখন যে হাইয়েস্ট ঢাকার বুম ছিল রেস্টুরেন্টে, সেটা হচ্ছে আপনার পর্যন্ত মোভেনপিক থেকে শুরু করে কফি ওয়ার্ল্ড, সিএফসি, এই পর্যন্তই কিন্তু রেস্টুরেন্ট ঢাকা শহরে ছিল। ওই সিজনটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কি, ঢাকায় যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে বুম করেছিলেন তারা সব বিদেশ ফেরত ছিলেন। হ্যাঁ, তারা বিদেশ ফেরত ছিলেন, তাদের কাছে বিদেশ থেকে এসে স্টার্ট আপের আইডিয়াটা ছিল বলে তারা রেস্টুরেন্ট দিয়েছিলেন। এই যে কফি ওয়ার্ল্ড, তারপর সিএফসি, এগুলো সব কিন্তু ঢাকায় বিদেশে থাকা লোকজন ইনভেস্টমেন্ট করেছিলেন। যখন আমাদের 2009-এর যে ফাইন্যান্সিয়াল আর্থিক মন্দা, যেটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড হয়, তখন এক গ্রুপ মানুষ যারা বাইরে থেকে অনার্স করে আসছেন, তারপর হচ্ছে টিয়ার 4 ভিসা ক্যান্সেল হয়ে যায় ইংল্যান্ড থেকে, ওই গ্রুপ যখন আসে, তারা এসে স্টার্ট করে হচ্ছে প্রীতমস, তারপর হচ্ছে ছোট 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 অনেকগুলা বার্গার জয়েন্ট, এইটা স্টার্ট করে। তো আমি কিন্তু এই জিনিসটা দেখিনি, কারণ আমার খুলনায় আসার
সময় ওরা ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে বা অন্য সব জায়গা থেকে দেশে চলে আসছে। সো তখন আমার এখানে খুলনায় আমার যে ফ্রেন্ড সার্কেল যা ছিলেন, আমার কিছু নিজস্ব বিজনেস অ্যাসোসিয়েটস ছিলেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, এনারা সবাই ছিলেন। আমাদের ইচ্ছা ছিল যে আমরা আমেরিকান ব্রেকফাস্ট খাওয়াবো, সারাদিন খাওয়াবো, নেপালে খাওয়ায়, পোখরায় খাওয়ায়, আমরাও সেটা খাওয়াবো। হ্যাঁ, আমেরিকান ব্রেকফাস্ট খাওয়াবো, এইটার পেছনে আমরা কিন্তু অনেকদিন ঘোরাঘুরি করছি। তো আলটিমেটলি যেটা হলো যে আমরা জায়গাও সিলেক্ট করে ফেলছি, আমরা নিজেদের মধ্যে একটা ছোট্ট কফি শপ দেবো আর আমেরিকান ব্রেকফাস্ট খাবো, এরকম একটা রেস্টুরেন্ট দিলে কি হয়। ইট ওয়াজ অ্যাবাউট 2013 এর ফার্স্টের দিকে। সো আমরা কিন্তু প্রায় 8-9 মাস হচ্ছে একটা জায়গা নিয়ে আমরা অনেকদিন ওটাকে রেখেছি। ওখানে সবকিছু জিনিসপত্র, যে ডেকোরেশন আইটেম গুলো আমরা ওখানে অ্যালোকেট করছি, বেশ টাকা খরচ করছি বাড়ি ভাড়া দিয়ে। এরপর আমার এক ফ্রেন্ড আছে আর্কিটেক্ট, আমি আর সে দুইজন মিলে আমরা বসে একদিন হঠাৎ করে ক্যাজুয়ালি বললাম যে এত যখন কষ্ট করতেছি, এত ইনভেস্টমেন্টের প্ল্যান করতেছি, তাহলে আমরা why don't we just contact with them? That was a big brand that time, শর্মা হাউস। তো আমরা তখন সরাসরি তাদেরকে ইনভাইট করলাম। এর ভিতর টাইগার গার্ডেন হোটেলের নিচে আমার একটা জায়গা আমার নামে আমি বের করতে চেষ্টা করেছিলাম। এটা তো আমাদের আগে এখানে ছিল না, আগে টাইগার গার্ডেনের নিচে ছিল 14 সালে। তো সেখানে তখন একটা অফার আসলো যে why don't you take this particular place? তো আমরা দেখলাম যে দোকানটা সাইজ যা, তার চেয়ে বেশি দোকানের হাইট, ঠিক আছে। তখন আমি আমাদের আর্কিটেক্ট বড় ভাইদের ডেকে বললাম যে ভাই একটা জায়গা পাইছি, জায়গাটা এরকম, কি করবেন? উনি বলে যে নিচে এদিক তো 24 ফিটও নাই, উপরে 24 ফিট। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। সো উই কন্ট্যাক্টেড উইথ শর্মা হাউস ইজ ওয়ান অফ দ্য ওনার্স সান। হি অ্যারাইভড ইন খুলনা এবং তাকে ভোর 6টার সময় দেখানো হয় জায়গাটা, এবং সে দেখে বললো যে ইটস এ রিয়েলি ওয়ান্ডারফুল প্লেস, আমার অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে দেওয়ার খুবই ইচ্ছা আছে। তো আমরা পরে ওটা নিয়ে কাজ শুরু করলাম এন্ড উই স্টার্টেড। ফেব্রুয়ারিতে কাজ ধরলাম, 2014 20th জুন হচ্ছে আমরা ওপেনিং করতে পারলাম। এবং সিটিং ক্যাপাসিটি ভাবছিলাম 12-15 জনের বেশি বসাতে পারবো না, বাট ওইটুকু একটা জায়গায় কনজাস্টেড ভাবে 2 তলা বানায়, মেজানাইন ফ্লোর এটাকে বলে, কাঠের 2 তলা, এটা বানায় ওখানে প্রায় 42 ইন্ডিভিজুয়াল বসার মতো ব্যবস্থা হলো। ইট ওয়াজ আ ভেরি হ্যাপেনিং প্লেস। তো আস্তে আস্তে তো আমরা আবার পরে অন্য জায়গায় সুইচ করলাম আমাদের নিজস্ব এলাকায়, যেখানে অনেক অনেক বড় ক্যাপাসিটি এখন। এই আর কি চলে। সেক্ষেত্রে আপনারা যেটা করেছেন পরবর্তীতে, যে নতুন যেটা করেছেন ইকবাল নগরের সামনে, ওখানে আপনাদের মিউজিক ক্যাফে করেছেন, স্মোকিং জোন করেছেন, এই আইডিয়া গুলো কোথা থেকে আর কি জেনারেট হলো? মিউজিক ক্যাফেতে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে যে এর মধ্যে অনেক রকম ট্রানজিশন হয়ে যায়, কারণ আমরা কিন্তু পার্টনার শর্মা হাউসের অ্যারাউন্ড 5 জন, ঠিক আছে। আমরা কিন্তু 5 জন পার্টনার, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিসিশনস এর কিছুই নাই, আমাদের একটা মিউচুয়াল ডিসিশনস আছে, এবং উই আর ক্লোজ টু মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আমার সরাসরি সম্পর্ক না থাকলেও আমি মোটামুটি এদের মানে সাথে ভারে চলা লোক। সো আমার পাশাপাশি অন্য যেসব পার্টনাররা আছেন, ইনারাও কিন্তু মিউজিক ফ্যানাটিক। তো ইনাদেরকে যখন এই জিনিসটা বলা হলো যে এত বড় জায়গা আছে, আমরা 2 তলায় এটা করি, ইভেন 2 তলার যে ডিজাইন, যে লোকেশন, যে স্টাইলে ডিজাইন করা হয়েছে, সেটাও ইনফ্যাক্ট একটা ভিডিও সং এর ইন্সপিরেশনে করা, ঠিক আছে। যে সেটটা ছিল, সেই সেটে হচ্ছে নাসিরউদ্দিন শাহ ইজ প্লেইং পিয়ানো, মনে হয় সাফকা তামান্না তালির কোন একটা গান। সো আপনি ঢুকলে কিন্তু ঠিক ওই পার্টিকুলার ভিডিও সং এর বা যেহেতু এটা আর্কিটেক্টকে আমাদের জানানো যে ভাই এরকম যদি কিছু হতো, তো উনি তখন এটাকে ফর্মুলেট করে ওরকম কিছু একটা প্ল্যান করছেন যে যদি আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক ভালো থাকতো, ডেফিনেটলি ওই জায়গায় আমরা একটা পিয়ানো দিতাম। তো যাই হোক, দিতে পারি না, এটা দুঃখ থেকেই যাবে। আপাতত যেটা দিতে পেরেছি সেটা হচ্ছে যে একটা স্টেজ দিতে পেরেছি, যে স্টেজটা মাল্টিপারপাস হিসেবে কাজ করবে, যেটা আমরা ইনফ্যাক্ট এখন তো গায়ে হলুদের অফারও আছে মাঝে মাঝে, স্টিল উই ডিনাই, বাট উই গেট দিস অফার্স মোর অর লেস। তো এইটা আসে হচ্ছে আপনাকে না ক্রিয়েটিভিটি, আপনি যদি মনে করেন ওয়াও এটা অনেক ওয়ান্ডারফুল জিনিস, এটা আসলে না, এটা একটা স্ট্রিমের মতো, আপনি জানেন না যেটা কবে আসবে। আপনাকে
মানে সোল সার্চিং বা ক্রিয়েটিভ থট সার্চিং করে যেতে হবে বস, দেন ইট উড অ্যারাইভ। আপনি এমন এমন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এমন এমন বিষয় নিয়ে নিজেকে লেগে থাকতে হবে যে সেখানকার আইডিয়াগুলাই আমাদের এই সাউথ এশিয়া একদম বোনাফাইড, একদম নতুন হবে। সো এখান থেকে আপনার সেন্স অফ ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়। ঠিক আছে, আপনি যদি এখন ওয়েট করেন যে বাংলাদেশের ন্যাশনাল হিরো, বাংলাদেশের সোসাইটাল হিরো বা সোশ্যাল এন্টারপ্রাইজের হিরোরা কি করছে তাকে ফলো করে থাকবো, বস ইউ আর ওয়ে টু বিহাইন্ড। অ্যাকচুয়ালি আপনাকে চেক করতে হবে যে ওয়ার্ল্ডের এই সেক্টরের এক নাম্বার, এভরিবডি অফ ইউ আর ইউজিং ইনস্টাগ্রাম, রাইট? ইয়েস ভাই। ইনস্টাগ্রাম ইজ আ রিয়েল হাইপ, আরবান হাইপ না আমাদের এই মডার্ন ওয়াইয়ান্ডারদের জন্য। সো এই জেনারেশনের জন্য ইনস্টাগ্রাম একটা বড় হাইপ, আমাদের জন্য হয়তো বা ফেসবুক অনেক বড় হাইপ ছিল, বাট ইনস্টাগ্রামে আমিও কিন্তু বেশ আগে থেকে ইউজ করছি। আমি যে গুনে গুনে মাত্র 14 জন মানুষকে ফলো করি, তার কারণ হচ্ছে এই 14 জন হচ্ছে সিনেমার ওয়ার্ল্ডের দ্য বেস্ট সিনেমার আর্ট ডিরেক্টর। আমি আজকে সিক্রেট বলে দিলাম ভাই, আমরা একটা সিক্রেট পাইলাম যাই হোক সেশনের মাধ্যমে। আমি আর কাউকে ফলো করি না, আমি হয়তোবা একটা দুইটা বান্ধবীদের ফলো করি, বাট যেটাকে ফলো করতে হয় ওয়ার্ল্ডের দ্য বেস্ট আর্ট ডিরেক্টরকে ফলো করতে হয়, কারণ দে আর দ্য হার্ট অফ দ্য হোয়াট ভিজুয়াল ব্লিস, আই ক্যান সে। যে চোখে দেখা সৌন্দর্যের হার্ট হচ্ছে এই লোকরা প্রতিদিন কি করছে। একজন তো সারাদিন খালি কার্টুনই আঁকে, বাট ইটস ফান। Sure. সো Thank you, আপনাকে ভাইয়া। খুঁজতে হবে কোন জায়গা আপনার পছন্দ। জি Thank you, ভাইয়া। ভাইয়া, আমরা এবার জাবের ভাইয়ের কাছে আসতে যাব। জাবের ভাই, আমরা যেটা জানি সিটি লাইফ ক্যাফের যাত্রা শুরু, মানে সিটি লাইফ রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে 2015 সালে। খুলনার মতন স্থানে একটি রুফটপ রেস্টুরেন্ট করার আইডিয়া কোথা থেকে জেনারেট হলো, বা এর পিছনে চ্যালেঞ্জ গুলো কেমন ছিল, এই গল্পটা জানতে চাই। এই স্টোরিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। আমার জন্য অনেক নস্টালজিক এই কোশ্চেনটা আসলে। তো মেইন ভাইয়া কে আছে আচ্ছা ভাই? হ্যাঁ ভাইয়া, মিউট করেছে সম্ভবত, সমস্যা নেই। আচ্ছা, তো আমার জন্য যেটা হয়েছে, আমি তো আসলে ওই সময় তখন মাত্র সেকেন্ড ইয়ারে উঠছি, আমি ইকোনমিক্সে পড়তেছি। তো আমার জন্য কিন্তু পার্সোনালি একটা বিজনেসে যাওয়া অতটা পসিবল ছিল না, কিন্তু অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি হয়তো কিছুটা ডিফারেন্ট কিছু করব। রেস্টুরেন্টের প্রতি একটা আগ্রহ ছিল। শর্মা হাউসে আমি বেশ রেগুলার যাইতাম, তো শর্মা হাউসের এনভায়রনমেন্টটা কিন্তু আমার অনেক পছন্দ ছিল। তার উপরে আমি সবসময় দেখছি ভাই যেটা বললো যে বাইরের দেশের সব জিনিসগুলো খেয়াল করতে হয়। বাইরে কিন্তু তখন রুফটপ বিজনেসটা অনেক, রুফটপ রেস্টুরেন্ট বিজনেস বেশ ফ্লারিশ করতেছে একটু ডিফারেন্ট ভাবে, একটু ডিফারেন্ট করে। ঢাকায়ও দুই একটা হচ্ছে তখন। তো ইচ্ছা ছিল খুলনায় যদি একটু ডিফারেন্ট লোকেশনে নতুন করে কিছু খাবার করা, মানে ইন্ট্রোডিউস করা যায় নতুন একটা পরিবেশে। বাট অবশ্যই আমার একার পক্ষে তো সম্ভব না। তো তখন আবার আমার বড় ভাই, মানে ভাইয়ারা তো বাইরে পড়াশোনা করতো। ভাইয়ারা বিশেষ ব্যাক করলো 2013-তে। তো ভাইয়াদের যখন বললাম যে আপনারা তো পড়াশোনা করে আসছেন ট্রাভেল ট্যুরিজমে, হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন, আপনারা কিছু করেন, আমি কিছু শিখি অ্যাটলিস্ট। তো বললো তুমি দেখো, খুঁজতে থাকো, মাথার মধ্যে তো আইডিয়া আছে, সেইভাবে খুঁজো, মানে সেটা ধরে আগাও, কিছু পাইলে তখন আমরা একসাথে একটা কিছু করবো। তো সেইখান থেকে খোঁজা। আমি অলমোস্ট মানে তার আগে আরো 2টা বছর আমার সময় লাগছে শুধু এই লোকেশনটা খুঁজে বের করতে, যে আমি একটা রেস্টুরেন্ট দিব। জাস্ট মানে অ্যাক্টিভলি খোঁজা না, মানে প্যাসিভলি খোঁজা আর কি। যে আমি যেখানে যাচ্ছি চিন্তা করতেছি, দেখি এখানে কোথাও কোনো লোকেশন আছে কিনা, বা কোনো ফ্রি স্পেস আছে কিনা কিছু করার জন্য, যদি বাই চান্স ক্লিক করে যায়। মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাইয়া একটু বারবার কিন্তু এই কথাটা মেনশন করতেছে যে একদিনে কোনো কিছু হবে না। একটা একটা জিনিস মাথায় নিয়ে আগাতে হবে, যে আমি এরকম কিছু করব বা আমার ডিফারেন্ট কিছু করতে হবে। এই জিনিসটা মাথায় থাকলেই মানে হুট করে একটা জিনিস ক্লিক করে যাবে। তো আমি নর্মালি এরকম ঘুরছি, অনেকদিন হয়ে গেছে, ভাইয়ারাও জবে ঢুকে গেছে। তো তারপরে হুট করে এক ফ্রেন্ডের বার্থডে করতে যাই আমাদের এখন সিটি লাইট যে লোকেশনটা আছে, ওইটা আমার এক ফ্রেন্ডেরই বিল্ডিং আর কি। তো ওইখানে বার্থডে করতে গিয়ে আমি সামহাও এক্সপ্লোর করলাম যে এই জায়গাটা তো অনেক সুন্দর। অতটা জাস্ট একটা ছাদ করা আছে 10 তলার উপরে। যদিও একটু ব্যাকওয়ার্ডে খুলনা থেকে, খুলনার ওই সাইডটা কিন্তু এতটা ইয়ে টাইপের না, মানে ক্যাসেল সালাম বা শিববাড়ির মতো না। তারপরে চিন্তা করলাম যে এই জায়গাটা তো ভালো। দেন আমি ভাইয়াদের সাথে কথা বললাম যে ভাই এরকম একটা জায়গা পাইছি একটু তো পেছনের দিকে, বাট লোকেশনটা সুন্দর, আপনারা একবার গেলে হয়তো ভালো লাগে। তো দেন ভাইয়ারা গেল, যে তো আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছিল।
তো তারপরে হচ্ছে, তারপরে অনেক সময় লাগছে, ক্যাপিটালের একটা ব্যাপার আছে। তো আমাদের লোকেশন দেখার পরে অলমোস্ট 1 বছরের বেশি সময় লেগে গেছে পার্টনার ম্যানেজ করতে। তারপরে আচ্ছা কি আচ্ছা। করব, আসলে অ্যাকচুয়ালি কি করা যায়, শুধুমাত্র একটা রেস্টুরেন্ট দিলেই তো হবে না। অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। আমি একটা বিজনেস করব, বাট তার মধ্যে ইউনিক কিছু আনতে না পারলে আসলে ওইভাবে স্ট্যান্ড আউট করা যায় না ক্রাউডের মধ্যে। তখন খুলনায় রেস্টুরেন্ট অনেক কম ছিল, বাট ভালো ভালো কিছু রেস্টুরেন্ট কিন্তু ছিল। তো হুট করে একটা জিনিস করতেছি। আমাদের আর একটা টার্গেট ছিল, ভাইয়ারা বাইরে থেকে পড়াশোনা করে আসছে, বাইরের অনেক আইডিয়া আছে, কাজ করছে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে, তারপর হোটেলে। তো সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার একটা ইচ্ছা ছিল। তো সব মিলায়ে তারপরে এই করলো যে আচ্ছা ঠিক আছে, খুলনায় কি নেই। তখন আমরা, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস ছিল। খুলনায় চেইন শপ তখন অলরেডি আসছে, শর্মা হাউস করতেছে। আর ওটার জন্য আরো হিউজ ক্যাপিটালের দরকার, বড় একটা ম্যানেজমেন্টের দরকার। আমরা তো অতটা ইয়ে ছিল না, মানে 4-5 জন আমাদেরও পার্টনার অলমোস্ট 5-6 জন। তো ভাইয়ারা তখন ডিসাইড করলো তাহলে আমরা অ্যাটলিস্ট ছোট ছোট করে কিছু জিনিস নিয়ে আসি। তখন মেইন একটা জিনিস মাথায় আসলো, খুলনায় কফি ছিল না। হচ্ছে রোস্টেড বিনের, মানে রিয়েল বিনের যে কফিটা, এই জিনিসটা মাথায় আসলো যে ভাইয়ারা সবাই কফি অনেক পছন্দ করে। ইভেন আতার ভাইও হচ্ছে প্রথম দিকে সিটি লাইটে খুব রেগুলার কফি করতো, মানে কফিটা পছন্দ করতো, যখন শর্মা হাউস বিনের কফি এনে পারে নাই। তো এই জিনিসটা আমাদের একটা ফোকাস ছিল যে আমরা তাহলে বিনের কফিটা শুরু করি। খুলনায় তখন 10 টাকা 15 টাকার কফিটা হচ্ছে বেশি পপুলার ছিল আর কি। তো এটা অনেক রিস্কি ছিল। আমরা চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, আনি তো, মানুষ তো 1 কাপ হলেও খাবে, 1 বছর হলেও তো আস্তে আস্তে খাওয়া শিখবে আর কি, একটা অভ্যাস হোক, তারপরে দেখা যাবে কি হয়। তারপরে রুফটপ রেস্টুরেন্টটা তো ফোকাস ছিলই, যে আমরা চেষ্টা করছি, মানে যখন নিজের বিজনেসে একটা ইউনিক কিছু থাকে তখন চেষ্টা করতে হয় যতভাবে সম্ভব সেটাকে ফুটায় তোলার আর কি। না হলে হচ্ছে ওইভাবে মানুষের, মানে মানুষ দেখতেছে এটা ডিফারেন্ট, বাট জিনিসটা কিভাবে ডিফারেন্ট এটা যদি তার কাছে মেসেজটা ক্লিয়ারলি না দেওয়া যায়, রাইট রাইট। তাহলে হচ্ছে সে আসলে ওই জিনিসটা ওইভাবে একসেপ্ট করবে না। সবসময় মানে কন্টিনিউয়াসলি মানুষকে বলতে হবে যে আমি কিন্তু একটা ডিফারেন্ট কিছু করতেছি, বা তাদের বোঝাইতে হবে, তাদের পারসেপশনটা, মানে আমরা কি পারসেপশন থেকে দেখতেছি জিনিসটা, সেটা তাদের কাছে তুলে ধরতে হবে। রাইট তখনই 10 জনের মধ্যে 5 জনের ক্লিক করবে, ওই 5 জন হয়তো আরো 5 জনের বলবে যে একটা ডিফারেন্ট কিছু কিন্তু হচ্ছে। তো রাইট। এই জিনিসটা মানুষকে যেভাবে মোটিভেট করে, মানুষকে যেভাবে হচ্ছে অ্যাট্রাক্ট করে, তো আমাদের সামহাও এইটা ক্লিক করে গেছে আর কি। আস্তে আস্তে করছে, একদিনে করে নাই, অবশ্যই সময় লাগে সবকিছুর জন্য। তো আমাদের এরকম টুকটাক টুকটাক করে বেশ কিছু জিনিস আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি। আর রেস্টুরেন্ট বিজনেসটা কেমন, মানে যে কোনো বিজনেসেই মেইন ফোকাস রাখতে হবে যে আমি কন্টিনিউয়াসলি কিছু না কিছু নতুন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওয়েদার ইফ ইটস হুম ফেইল হুম অর নট, এটা হচ্ছে মেইন না। আমার ফেল হইতেই পারে, আচ্ছা আমি একটা জিনিস করলাম, এটা মানুষ ভালোভাবে নিল না, শেষ, বাদ ওইটা, হুম হুম নতুন একটা হুম। কিছু করি। তো মানুষের অ্যাটলিস্ট মাথায় থাকবে যে তারা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছে। চেষ্টা করছি। তো এই জিনিসগুলা করে হচ্ছে আমরা সামনে আগানো শুরু করলাম। সিটি লাইট যখন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ফেস করছি, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, মানুষ অনেকেই ভালো কথা বলবে, পজিটিভ কথা বলবে, অনেকে প্রচুর নেগেটিভ কথা বলবে, যে না এটা হবে না, এটা দিয়ে এটা সম্ভব না, এটা বাদ দাও, অন্য কিছু করো, সবাই এটা করতেছে, ট্রেডিশনাল কিছু করো। তো যখনই হচ্ছে আমরা ওই মানুষের কথা শুনবো, ট্রেডিশনাল কিছু করতে যাব, তখনই কিন্তু আমরা হচ্ছে পেছনে চলে গেলাম, মানে ব্যাক স্টেপে চলে গেলাম। যদি হচ্ছে সবার থেকে আলাদা যেতে হয়, তাহলে আউট অফ দ্য বক্স চিন্তা করতেই হবে। আর এই চিন্তাটা হচ্ছে একদিন একবারে আসবে না। আমার কন্টিনিউয়াসলি হচ্ছে মডিফাই করার চিন্তা করতে হবে। সবাই যে জিনিসটা করতেছে আমি সেই জিনিসটা কিভাবে ডিফারেন্টলি করতে পারি এটা চিন্তা করতে হবে। তো এই জিনিসটা করতে করতেই সামহাও হয়তো 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে ক্লিক করবেই যে আচ্ছা আমি তাহলে এই জিনিসটা করছি। কিন্তু যদি সময় না দেই বা চিন্তা না করি, তাহলে কিন্তু এই আইডিয়া গুলো মাথায় আসবে না। আইডিয়া খুবই টাফ, বাট আইডিয়া হচ্ছে প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হচ্ছে ফলাফল পাওয়া যায়, আমার যেটা মনে হয় আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বিজনেসের ক্ষেত্রে, সবার অপিনিয়নে নিতে হবে। আমি সবার অপিনিয়নে শুনবো, এর মধ্যে থেকে কোনটা আমি অ্যাকচুয়ালি কাজে লাগাবো আর কোনটা হচ্ছে লাগাবো না, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই বলতেছে, আমার হাসি মুখে সবার কথা শুনতে হবে, কোনো চান্স নাই। আমি যদি কাউকে নেগেটিভলি করি, হ্যাঁ তুমি কিছু করোই নাই, এখনই শুরু হয়ে গেছে, এরকম একটা ইমপ্রেশন কিন্তু মানুষের হয়ে যাবে। ভাইয়ারা অনেক বেশি ফেস করছে এই জিনিস, আমি জানি, কারণ ভাইয়াদের সাথে তো আমার পার্সোনালিও যোগাযোগ থাকে আর কি। তো এই টাইপের কথাগুলো আসলে মানে একটা মানে সার্টেন টাইমের আগে বলা যায় না যে আমি এইসব জিনিস ফেস করছি। বাট এখন হচ্ছে এইসব জিনিস মানে ফেস করার গল্পগুলা তখনই বলা যায় যখন একটা মানে একটা টাইম লিমিট পার হয়ে যায়। 5 বছর 10 বছর ধরে যখন একটা মানুষ একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে বা একটা পর্যায়ে যায়, তখন তারা এই গল্পগুলা করতে পারে, তার আগে কিন্তু তার নিজের কাছে থাকে।
আর এই জিনিসগুলা এই জন্য হচ্ছে অনেক নতুন নতুন বিজনেসম্যানরা বা নতুন নতুন এন্টারপ্রেনিয়ার যারা হচ্ছে আসতে চায় অনেকেই কিন্তু অফ করে দেয়, আচ্ছা ঠিক আছে মানুষ এইভাবে বলতেছে হয়তো আমি পারবো না। তো এই এই জায়গাটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেয় যে আমি আসলে কতটুকু আগাইতে পারবো আর কতটুকু আগাইতে পারবো না। মানে এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড। তো আলটিমেটলি কোনো কিছুতে কাজ হাত না দিলে বা কাজ করতে না মানে কাজে না ঢুকলে এই জিনিসগুলো বোঝা যায় না। এই সবকিছু এক্সপিরিয়েন্স হয়েছে আসলে। প্রথমে সিটি লাইট ওপেন করলাম, তারপরে দেশি কিচেন। তো সিটি লাইটে কাজ করার পরও দেশি কিচেন যখন 3 বছর পর ওপেন করলাম তখনও কিন্তু আমরা প্রচুর মানে সমস্যা ফেস করছি, প্রচুর প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, তারপরেও আলটিমেটলি ওইটা আলাদা গল্প আর কি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানে একটা আইডিয়া নিয়ে একটা চিন্তা ভাবনা নিয়ে মাথার মধ্যে কাজ করতে হবে 24/7, যে আমি কিছুটা Yeah, করব। ঠিক yeah. আছে, আমি আমার মাথায় এই জিনিসটা থাকতে হবে যে আমি করতে চাই। এখন না হোক পরে হোক, আমি এখন জব করতেছি কোনো সমস্যা নাই, বিজনেস আমি পরে করলাম, আমি 5 বছর জব Yeah. করি, আমার একটা সময় একটা একটা আইডিয়া হয়তো ডেভেলপ করি। আমি জব করতে বললে বিজনেস করতে পারবো না এটা কোনো কথা না, বিজনেস করতে বললে আমি জব করতে পারবো না এটাও কোনো, সবকিছুই সম্ভব কিন্তু টাইম লাগবে। টাইমটাই আমরা দিই না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের সোসাইটিতে। টাইম হচ্ছে অনেক বেশি ভ্যালুয়েবল, মানে ভ্যালুয়েবল অন্য সেন্সে আর কি, যে এই এখন তো সময় চলে যাচ্ছে পরে কি করবা তুমি, আর করলে এখনই করতে হবে, ব্যাপারটা এরকম না। এই চিন্তা ভাবনাটা ধরে আগাইতে হয়, তাহলে হচ্ছে অনেক কিছু করা যায় আসলে ডিফারেন্ট ভাবে। আমাদের চিন্তা ওটাই ছিল সিটি লাইট শুরু করার আগে, যে আমরা চেষ্টা করি, না করলে আর কি হলো, ফেইল্ড হইলাম, বাট চেষ্টা তো করছি, ডিফারেন্ট কিছু করবো আবার। তো ওকে, ক্লিক করছে ধন্যবাদ ভাইয়া। ভাই আলহামদুলিল্লাহ। জাবের ভাই হচ্ছে দেশি কিচেনের কথাটা বললেন ভাই। ভাই দেশি হ্যাঁ, কিচেনে আমরা দেখছি আমাদের ট্র্যাডিশনাল ফুড গুলা মানে এক সম্পূর্ণ একটা নতুন এনভায়রনমেন্টে আপনারা সার্ভ করেন ভাই। ভাই হ্যাঁ, আমাদের ট্র্যাডিশনাল ফুড নিয়ে কাজ করার ইচ্ছাটা ভাই কিভাবে আর কি গ্রো করলেন? আর ট্র্যাডিশনাল ব্যাপারটা আমি যে এতক্ষণ ধরে যেটা বললাম, ফুড বিজনেসে যেহেতু অলরেডি আছি, তো চেষ্টা করছি, মানে চিন্তা ছিল যে এরপরে তো কিছু করতে হবে। ভাইয়া কিন্তু আগে একটা কথা বলছে, একই ঝুড়িতে সব ডিম রাখলে কিন্তু আসলে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে, দুইটাই ফুড বিজনেস, দুইটাই রেস্টুরেন্ট বিজনেস, বাট দুইটা বিজনেসের ফোকাস মার্কেট বা টার্গেট মার্কেট কিন্তু ডিফারেন্ট। আমাদের এই জিনিসটা মাথায় কাজ করছে অনেক, যে আমরা তো এক ধরনের খাবার সার্ভ করতেছি, কফি সার্ভ করতেছি, ফাস্ট ফুড করতেছি, বাট ডিফারেন্ট করে কি কিছু করা যায়? চেইন শপ আছে খুলনায় অলরেডি, ফুড কোর্ট হচ্ছে তখন অলরেডি, তারপরে তো মাথায় ছিল যে ডিফারেন্ট কিছু করব। একদম প্রথমে যেটা ছিল সলিড, যে আইডিয়াটা ছিল যে একদম বাংলা রেস্টুরেন্ট করব নিচের তলায়, মানে দেশি হোটেলের মতো। তো পরে চিন্তা করলাম যে এরকম টাইপের হোটেল তো আছে, মানে একদম একদম ট্রেডিশনাল একদম নর্মাল টাইপের হোটেল তো আছে, তো একটু ডিফারেন্ট করে করি। সিটি লাইটের যেহেতু একটা নাম আছে, তো মানুষ তো অ্যাটলিস্ট বুঝবে যে এটা ডিফারেন্ট কিছু করা, মানে মানুষের একটা এক্সপেকটেশন তখন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আসলে। তো এখান থেকে চিন্তা ভাবনা করতে লাগলাম, ভাইয়ারা ছিল সাথে, ভাইয়াদেরও কথা একটাই যে চিন্তা করো সময় তো আছে। তো তখনই করলাম যে একটু ডিফারেন্ট করে করলে কেমন হয়। আমরা বিরিয়ানি মানে দেশি খাবারই করি, বিরিয়ানি বারবিকিউ বা এই টাইপের খাবারগুলো করতেছি একটু ডিফারেন্ট করে, একটু অফ দ্য ট্র্যাক যে হচ্ছে করি। তো তখন কি আসলো যে একটু ভালো পরিবেশে করলে কেমন হয়, যে খুলনা মানে এই এখানে মানুষ কি করছে, লাইক ডাল ভাত খাচ্ছে এসির মধ্যে বসে, ব্যাপারটা কেমন, মানে এসির মধ্যে বসে আমি ডাল ভাত একদম মানে বাড়ির খাবার গুলাই খাচ্ছি কিন্তু একটা রেস্টুরেন্টের পরিবেশে। এটা কিন্তু হয় হচ্ছে ইসে মানে একদম ওটাকে কি বলে, মানে একদম 5 স্টার হোটেল গুলার খুব পশ টাইপের সেট আপ যেগুলো থাকে ওইখানে মানুষ খায়। কিন্তু হুম। একদম মানে রুট লেভেলের যে মানুষগুলা, কর্পোরেট লেভেলের মানুষগুলা যারা হচ্ছে 3 বেলা লাঞ্চের জন্য অবশ্যই ক্যাস্টল সালাম বা রয়্যালে যাবে না 3 বেলা, বা রেগুলার তারা 30 ডেইজই হচ্ছে মাসের হোটেলে খেতে হয় বা বাইরে খেতে হয়। তাদের হুম। জন্য একটা তাদের হচ্ছে মেন টার্গেট ছিল আমাদের, যে আমরা কর্পোরেট মার্কেটটা ধরবো। পারি না পরে, কারণ আমরা যেটা দেখছি অনেক বড় ভাইয়েরাই আছে ব্যাংকে জব করে, বেশিরভাগই কিন্তু বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসে আর কি। রাইট। খুবই কম আছে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তো ওই সময় চিন্তা করলাম চেষ্টা করি। তো তখন আমাদের লোকেশন ফিক্স হয়নি, তো ঘুরতে ঘুরতে একটা লোকেশন পেয়ে গেলাম, দেশি কিচেন এখন যে লোকেশন। তো তখন মাথায় আসলো এই রোডে তো অলরেডি 4-5টা রেস্টুরেন্ট হয়ে ক্লোজ হয়ে গেছে। তো আমাদের আসলে এর মধ্যে রেস্টুরেন্ট করলে কতটা সাকসেসফুল হবে, বাট তার উপর আবার দোতলায়, মানুষের ভিজিবিলিটির একটা ব্যাপার আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার রেস্টুরেন্টের ক্ষেত্রে। মানুষ যদি না দেখে তাহলে হচ্ছে অলমোস্ট 50% কাস্টমার ধরো কমে গেল যে হচ্ছে রেস্টুরেন্ট থেকে। আর যে যদি আমি না দেখি রেস্টুরেন্ট, তাহলে ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য যাওয়াটা অনেক টাফ।
তো ওইখান থেকে হচ্ছে ই করলো সবকিছু মিলাই যে আমরা তাহলে প্রথমে ছিল যে আমরা খুব নর্মাল সেট আপ করবো, তারপরে চিন্তা করলাম যেহেতু এয়ার কন্ডিশন করতেছি আর একটু এক্সক্লুসিভ করি, সোফা মানে কাউচ টাইপের সেট আপটা দিই অ্যাটলিস্ট, অর্ধেক মানে কিছুটা সেট আপ দিয়ে দেখি কাউচের, যে মানুষ কিভাবে নেয়। তো মানে আলহামদুলিল্লাহ ওপেন করার পরে এত ভালো রেসপন্স ছিল, মানে একটা খাবার বিরিয়ানিটা আমার একটু সমস্যা ছিল, বাট অন্যান্য খাবার গুলায়, বাট ওইটাও প্রবলেম হবেই, একটা কিছু শুরু করতে গেলে প্রবলেম হবেই, এটা কিভাবে হচ্ছে ওভারকাম করতে হয়, এটা এখানে আসলে ইয়ে হয় মানে ডিফারেন্সিয়েট করে দেয় যে এন্টারপ্রেনিয়রশিপ একজন হতে পারবে কি পারবে না। আসলে যে প্রবলেম গুলো আসতেছে এটা কে কত ভালোভাবে ফেস করতেছে বা কত ভালোভাবে অ্যানালাইসিস করে তার একটা সলিউশন বের করছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা 3-4 মাস অনেক স্ট্রাগল করছি, বাট সব মিলায় মেইন ফোকাস ছিল যে একটা ডিফারেন্ট কিছু করব। ফুড মানে ফুড বিজনেসে তো আসি, ফাস্ট ফুড তো সার্ভ করতেছি, দেশি খাবার খাওয়াই দেখি এবার মানুষ কেমন পছন্দ করে। তো সেটাও আলটিমেটলি সময় লাগছে, বাট ক্লিক করছে। প্রথম দিকে একটু টাফ ছিল, অনেকেই বলছে আপনারা কেমন ই করলেন, ডাল ভাত খাবে মানুষ এসির মধ্যে বসে, বাট সেই জিনিসটাই কিন্তু এখন অনেক ভালো রেসপন্স পাইছে। আর এখনো দেশি কিচেনের ইয়ে ভালো, মানে রেসপন্সটা অনেক ভালো। তো এই সবকিছু মিলায় আসলে অনেক কিছুই আমরা চিন্তা করি নাই, তার থেকে বেশি মানুষ রেসপন্স করছে। এখনো অনেক সময় দেখলে অবাক হয়ে যায় যে আসলেই এরকম একটা জিনিস এরকম জায়গায় চলতেছে, মানে আল্লাহর তো রহমত আছেই। আর ওই যে একটা কথা, আইডিয়া মানে আইডিয়া চেষ্টা করতে হবে, মানে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করতে করতে ক্লিক করে যাবে, যেটা ক্লিক করবে ওটার স্টিক করলেই হলো। ওকে, হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাই। ভাইয়া আপনার এবার ভাই তো আমরা আসতে চাইবো, আমরা খুলনা শহরে জি আমি অনেক আছি। রেস্টুরেন্ট দেখি। জি ভাইয়া, আমরা খুলনা শহরে অনেক রেস্টুরেন্ট দেখি, যে রেস্টুরেন্ট গুলো শুরু হওয়ার প্রথম 2 মাস খুব বেশি চলে, মানে সেখানে প্রথম 2 মাস লোকের জন্য ঢোকা যায় না, কিন্তু পরে দেখা যায় সেখানে মানে কেউ যাচ্ছে না, তারা ফ্লপ। তাদের মানে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি পার্থক্য আছে, যার কারণে আপনারা র্যান্ডমলি মানে এখনো টিকে আছেন, কিন্তু অনেক রেস্টুরেন্টকে আমরা দেখতেছি শাটডাউন হয়ে যাচ্ছে। আমি আচ্ছা, আতার ভাইয়ের কাছে সবার আগে জানতে চাই। পার্টিকুলারলি এর পেছনে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আপনার খাবারের ইউনিকনেস, আপনার টার্গেট মার্কেট সিলেকশন। ঠিক আছে, আপনি আমার রেস্টুরেন্টের আমি জানি যে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ওদের কনভেনশনালি সবচেয়ে পপুলার এবং মানুষ ওটাই খেতে আসে, এটা আমি আমার ইনফরমেশন আছে। কিন্তু সেই জিনিসটাই আরেকজন কপি করে বানাতে গিয়ে সেটা যে আদৌ বানাতে পারবে কিনা সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ আছে। এবার কথা হচ্ছে যে আমি রেস্টুরেন্ট কেন দিব, আমার সোল পারপাসটা কি? আমি কি চাই যে ম্যাকডোনাল্ডস হব? আমি কি চাই রেস্টুরেন্ট দিয়ে আমি সিঙ্গাপুরের সরকার হয়ে যাব? নাকি আমি চাই যে আমি মানুষকে ফ্রি খাওয়াবো? সো 3টা বড় পিলার আছে, একটা হচ্ছে স্টেট, মার্কেট, আর এটা হচ্ছে কমিউনিটি। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? এই 3টা জিনিস, এই 3 পিলার কে ডিফাইন করাই হচ্ছে যে কোনো বিজনেসের ফোরফ্রন্ট, সেটা রেস্টুরেন্ট হোক আর সেটা অ্যারোনটিক ইন্ডাস্ট্রি, কোনো একটা প্লেনের ইন্ডাস্ট্রি হোক। যে আপনি যদি মনে করেন যে আমি আজকে জয়েন করলাম, আমি রেস্টুরেন্ট স্টার্ট করলাম, কইরা আমি আমার যে মার্কআপ কস্টিং তার থেকে কম দিয়ে মানুষজনদেরকে ডেকে নিয়ে আসলাম, পরেরটা পরে দেখা যাবে, এই অ্যাপ্রোচ নিয়ে যারা নামছেন সবাই ধরা খেয়েছেন, কারণ তার কোয়ালিটির সাথে সে কম্প্রোমাইজ করা শুরু করছেন। হয়তোবা ইনিশিয়ালি ড্রাইভ ছিল কমিউনিটিকে সার্ভ করব, কমিউনিটিকে হেল্প করব, কিন্তু বাড়ির থেকে টাকা এনে তো আর কমিউনিটিকে সার্ভ করা যায় না, তাই না? অবশ্যই। তো সেইখানে একটা এইটা যখন দেখে যে কমিউনিটিকে ভালো জিনিস খাওয়ায়, কমিউনিটির একটা ভালো বেজ হয়েছে, এবার তাহলে কি করতে হবে, আমাকে আস্তে করে আমার নিজের কস্ট মিনিমাইজ করতে হবে। তখন করে কি, রেস্টুরেন্টের ওনাররা শেফদের কথা শোনে। ঠিক আছে, যে ভাইয়া আপনি মনে করেন যে একটা অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন শেফ যে আপনার ওখানে চাকরি করতেছে বা আপনার সাথে কোনোভাবে একটা কাজ করতেছে, আপনি তার কথায় শুনে যখন খাওয়াইতে গেলেন, মানুষের গণহারে ফুড পয়জনিং হওয়া শুরু হইলো, আপনার ওই শেফ কিন্তু কাজের অভাব হবে না, কিন্তু আপনার বিজনেস বসে যাবে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন জাতার ভাই আমি মুরগির মাংস খাবো ইফতারির পর, আমি আপনারে মুরগির মাংস খাওয়াই দিতে পারবো, যে পার পিসে 4 পিস মুরগি আপনাকে কস্টিং সহ
4 পিস মুরগি, ফুল একটা মুরগি আপনাকে আমি মশলা দিব, সে আপনি খেয়ে বুঝবেন যে এর চেয়ে মজার মশলা হয় না, কিন্তু আমি বেকিং সোডা আর অ্যারারুট দিয়ে আপনাকে খাওয়াই দিচ্ছি, যেটা খেলে আপনি আপনার মতো একটা মানে সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে যাবেন। আমি কোনো পেঁয়াজ দিব না, কোনো 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 মশলা দিব না, আমি বেকিং সোডা অ্যারারুট দিয়ে আপনাকে খাওয়াই দিলাম। বাট একদিন 2 দিন বেকিং সোডা অ্যারারুট দিয়ে আপনি খেতে পারেন বস, একবার যাবেন আর খাবেন না। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তেল। যেই রেস্টুরেন্টের খাবার তেল নিয়ে কমপ্লেন আছে সেই রেস্টুরেন্ট বসে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার রেস্টুরেন্টে ভাই আমি ভাই আমি খাই, আমার বাবা মা খায়, আমার ফ্যামিলির অন্য সবাই খায়, সো আমি যেইটা এক্সপেক্ট করব আমি ঠিক সেই জিনিসটাই খাওয়াবো, আমি অন্য কিছু খাওয়াতে পারবো না, আমি পাম অয়েল খাওয়াতে পারবো না, দ্যাটস বেস্ট, আমি খোলা তেল খাওয়াতে পারবো না, হ্যাঁ আমাকে খাওয়াতে এথিক্যালি হবে অনেক ভালো তেল, ভালো কোয়ালিটি, এথিক্যালি মোরালি অনেক সে আমার থাকতে দাম হবে। বেশি পড়ুক, বাট হ্যাঁ আমার মার্কআপের হিসাব রেখে, আমার মার্কেটে প্রমিসের হিসাব রেখে সেবার আপনি করেন, মার্কেটিং করেন। এই যে আরেকটা প্রবলেম আছে যে ফুড ডেলিভারির উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে নিজের পয়সা খরচ করে মার্কেটকে আপনি খাওয়াচ্ছেন, যখনই অফার বন্ধ হচ্ছে আর রেসপন্স পাচ্ছেন না, সেটাই তাহলে আপনি ডিটারমাইন করেন যে আপনি ফুড ডেলিভারি থেকে বড় ব্র্যান্ড না, সে ফুড ডেলিভারি ব্র্যান্ড আপনাকে খেয়ে ফেলছে। এক্স্যাক্টলি, এটাই So, এটা এগুলা খুব রিয়েলাইজ করা তো অনেক টাফ। খুব খুব মানে সিরিয়াস একটা ফ্যাক্টর। অল্প কিছুদিনের মধ্যে এই ডিসিশনগুলো নিতে হয় যে যদি আপনি দেখতেছেন আপনার ওভারঅল 5 লাখ টাকার বাজার করছেন, আপনি কামাইছেন 5,20,000 টাকা, সেই জায়গা ফুড ডেলিভারি প্রতিষ্ঠানকে দিচ্ছেন হচ্ছে আপনি 90,000 টাকা, তো কি হলো লাভ? কেন করছেন 5 লাখ টাকার বাজার? হ্যাঁ, 1.5 লাখ টাকার বাজার করতেন আর 90,000 টাকা লাভ হতো, সমস্যা কি? সো আপনি যদি মনে করেন যে না আমি মানুষকে খাওয়াবো, করেন 5 লাখ টাকার বাজার, করেন 20 লাখ টাকা, 20,000 টাকা লাভ, আর দেন ফুড ডেলিভারি 90,000 টাকা। সো এইটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে যে ছোট প্রতিষ্ঠান এই ধরনের ড্রাইভ নেবে কিনা, বড় প্রতিষ্ঠান নিতে পারে, যাবেন নিয়ে বসতে পারে, আমার ক্যাপাবিলিটি হয়তো বা আছে, কিন্তু আজকে যে লঞ্চ হয়েছে সে যদি লাভ দিয়ে 40% ডিসকাউন্টে ফুড ডেলিভারিতে বসে যায়, তার খবর আছে। আমি কিন্তু খুব মানে ভেতরের ইনসাইট বলছি, আমি জানি না হয়তো অনেকে মানতে পারবে কিনা, মানতে পারা হচ্ছে অনেকে জিনিসটা রিয়েলাইজ করে না। আমি যেটা মানে আমরা তো ফিল করছি ব্যাপারটা, আমরা কিন্তু এখনো কোনো অনলাইন ডেলিভারির সাথে যাই নাই, মানে যে আপনি যেটা আর কি মিন করতেছেন, আমি এখানে নাম না বলি লাইভে যেহেতু, তো বাট আমরা কিন্তু অনেক ক্যালকুলেশন করছি, বাট আমাদের কোনো হিসাবে আসলে মিলতেছে না যে আমি যে যাবো এদের সাথে, আমি যে 30% 40% দিব, আমার কি থাকতেছে, আমি করলাম, হ্যাঁ আমি করলাম সেল, আমি 5 লাখ টাকা সেল করলাম, আমার যদি কিছু নাই থাকে, আমার তো তাহলে যে আসলে লাভ, আমি সেল করে কি করবো যদি আমার আউট 20,000 টাকা থাকতেছে? হ্যাঁ আমি একটা কোম্পানি চালাচ্ছি, একটা অর্গানাইজেশন চালাচ্ছি, আমার যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে বা 10 লাখ টাকা মানে খরচ করে মাসে 20,000 থেকে 40,000 টাকা বেরোয় আছে, তাহলে তো আমার কোনো মানে আমার তাহলে টার্গেটটা কি, আমি আসলে চাচ্ছি কি, আমার বিজনেস থেকে কি আউটপুট চাচ্ছি, এটাই তো আমার কাছে ক্লিয়ার না। মানে এই জিনিসটা যে মানুষ কত কম রিয়েলাইজ করতেছে, এটা দেখলেও আসলে অবাক লাগে যে মানে এরকম তো হওয়া উচিত না। একটা মানুষ বিজনেস করছে, আমরা অবশ্যই রেসপেক্ট করি, মানে বিজনেসে তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, মানে মানুষ কেউ কি তো চিন্তা ভাবনা করতেছে না এই ব্যাপারে যে আমি কি করতেছি, মানে আর এটা করার মাধ্যমে অন্যদের মানে ওভারঅল একটা সার্বিক যে ইয়েটা মানে মার্কেটটা, এটা তো নষ্ট হচ্ছে আলটিমেটলি। জাবের আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করে দিই, যারা হোম শেফ, যাদের ভিজিবিলিটির অভাব আছে, অনলাইন ছাড়া ভিজিবিলিটি নেই, হোম শেফদের জন্য এটা সবচেয়ে ভালো মডেল। হ্যাঁ ভাই অবশ্যই, এটা আমি বলবো না যে এটা খারাপ, কার জন্য না। মডেল, এটা হচ্ছে এদের জন্য মডেল, এনারা খুব ভালো করবেন। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে গিয়ে একটু জাস্ট তুললেন আমরা আসলে রেস্টুরেন্ট বিজনেসটা স্টার্ট করে কি করতে চাচ্ছি আসলে। ভাই আমরা যদি একটু দেখি, মানে খুলনায় আসলে সবাই রেস্টুরেন্ট বিজনেস করতে চায় আর কি, মানে তুই কি করবি ফিউচারে, সো আমি একটা রেস্টুরেন্ট দিব। That's wonderful. এমনি- We did এমনিতে- great. We did great. ভাই মানে এমনিতে তো হচ্ছে অনেক পরিমাণ রেস্টুরেন্ট আছে আমাদের খুলনায়। আপনি কি ভাই নতুনদের এই মানে এই বিজনেসে আসার পক্ষে কি বলবেন, আপনি নতুনদের ব্যাপারে সাজেশনটা কি এটা থাকবে? জাবের আগে বলবে, আমি আগে বলবো না, জাবের আগে বলবে। ভাই আমি হচ্ছে আপনি যেটা বললো আমি অবশ্যই ওর সাথে একমত যে খুলনায় অলরেডি মানে টার্গেট কাস্টমার হিসাবে প্রয়োজনের থেকে অনেক বেশি রেস্টুরেন্ট ওপেন হচ্ছে,
বাট আমাদের প্রথম থেকে যেটা ছিল, যদি মার্কেট কম্পিটিটিভ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। যদি কেউ মানে তার এথিক্যালি মোরালি জায়গা থেকে ঠিক থেকে মার্কেটে কম্পিটিশন মানে কম্পিটিটিভ একটা মার্কেটে আসতে চায়, অবশ্যই আসুক। হি ইজ মোর দ্যান ওয়েলকাম, হি অর শি হুএভার, এটা ম্যাটার না, অবশ্যই আসবে। একটা কম্পিটিটিভ মার্কেট, মানে মার্কেট কম্পিটিশন কিন্তু ভালো আলটিমেটলি, বায়ারদের জন্য বেশি ভালো, সেলারদের জন্য কম্পিটিশন থাকলেও প্রোডাক্টের আলটিমেট মানে প্রোডাক্ট হচ্ছে বেশি রিফাইন্ড হয়, প্রোডাক্টের কোয়ালিটির দিকে বেশি ফোকাস করা যায়, সবকিছু ঠিক আছে। কিন্তু আমাদের মার্কেট যেটা হচ্ছে, মার্কেটটা হচ্ছে একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। Okay, এই জিনিসটা হচ্ছে আমাদের সিচুয়েশন বেশি টাফ করে ফেলতেছে। আমরা অলরেডি বিজনেসে আছি 5-6 বছর ধরে ধরে আমরা ইফেক্টেড হচ্ছি না তা কিন্তু না, অলরেডি ইফেক্টেড হচ্ছি, মানে অবশ্যই হচ্ছি। কিন্তু যারা নতুন আসতেছে এদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি হিউজ। আমি ডিরেক্টলি কাউকে অনুৎসাহিত করব না, টু বি অনেস্ট, অবশ্যই করা উচিত না। যে কোনো ব্যবসায়ী অনেক ভালো একটা উদ্যোগ। আর যদি হুম, রেস্টুরেন্ট বিজনেস হয় করুক, রেস্টুরেন্ট বিজনেস আসতে চাইলে কোনো সমস্যা নাই। বাট আগে আমার মানে অ্যাডভাইস যেটা, আমার রিকোয়েস্ট যেটা, আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট করার মতো, যে আগে মার্কেট অ্যানালাইসিস করুক, ঠিক আছে। আগে মার্কেট অ্যানালাইসিস করা উচিত। আমার মার্কেটের কি অবস্থা, আমার একটা মানে আমি যে খুলনায়, সাপোজ খুলনায় ব্যবসা করব, আমার খুলনায় কয়জন মানুষ প্রতিদিন রেস্টুরেন্টে খায়, খুলনায় কতগুলো রেস্টুরেন্ট আছে, তারপরে আমার মানে আমার মার্কেট ক্যাপাসিটি কতটুকু, আমি যে right, অলরেডি 30টা ধরলাম, একটা আনুমানিক 30টা রেস্টুরেন্ট রয়েছে, আমার হুম, কাস্টমার হয়তো 20 জন, আমি হুম, 31 নাম্বার রেস্টুরেন্ট হয়ে ওই অলরেডি ডেফিসিটে থাকা কাস্টমারদের কিভাবে ক্যাচ করব, কিভাবে ক্লিক করব, আমার এটা কিন্তু সো টাফ। আর তার উপরে হুম, সবচেয়ে বেশি যে মিস্টেকটা করতেছে এখন রেস্টুরেন্ট গুলা, এসেই কিন্তু হুম, চেষ্টা করতেছে কম দামে খাবার দিয়ে কাস্টমার ধরার জন্য, ধরতেছেও। হুম, মাত্র যেটা হচ্ছে রিপিট, মানে মাত্র যেটা আশিক বললো, কিন্তু ভাইয়াও একটু আগে বললেন যে প্রাইসের একটা কোয়ালিটির কিন্তু একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, এটা হবে, আলটিমেটলি হবে। এটার মানে এই মেইন কারণ হচ্ছে যারা এই মানে আগ্রহ নিয়ে রেস্টুরেন্ট বিজনেস আসতেছে, অনেক এক্সাইটিং ফিল করতেছে, তারা এসে ফার্স্টের দিকে এই মিসম্যাচটার জন্য মানে লং টার্মে খুব বড় একটা প্রাইস পে করতেছে। আলটিমেটলি হয়তো তারা মানে খাবারের প্রাইসও বাড়াইতে পারতেছে না, বা লং রানে সাস্টেন করার জন্য দেখতেছে আমি তো আসলে এই প্রাইস খাবার বেশি দিতে পারবো না, আমি অনেক ভালো ভালো কাস্টমার পাইছি, ওকে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুব খুশি আমার খাবার খেয়ে। কিন্তু right, আমি যদি এই এই প্রাইস মার্জিনে খাবারটা ডেলিভারি করি বা সার্ভিস right, করি, তাহলে কিন্তু আমি আহ আমি হচ্ছে সাস্টেন করতে পারছি না। একটা রেস্টুরেন্ট বিজনেসে কিন্তু মিনিমাম 5 to 8 ইয়ার্স বা 10 ইয়ার্স সাস্টেন করতে হয় মার্কেটে। আমি যে কয় টাকা ইনভেস্ট করি, 1 লাখ হোক, 10 লাখ হোক, 50 লাখ টাকা হোক, আমার কিন্তু কোনোদিনও আমার সম্ভব না আমি মানে 1 বছর বা 8-6 মাসের সেল দিয়ে আমি সেটাকে উঠায় নিব। আর এটা আরো টাফ হয়ে যায় যখন আমি এরকম একটা কম্পিটিটিভ মার্কেটে ঢুকে মানে প্রথমেই আমার ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর আগেই আমি কাস্টমার ক্যাপচার করার জন্য বসে যাই, মানে লেগে যায় আর কি। তখন কিন্তু হুম, ব্যাপারটা টাফ হয়ে যায় যে আমি আমার হুম, মানে right, মানে মিসকনসেপশনটা কোথায়, আমি আগে কাস্টমার ক্যাচ ধরবো, নাকি আমার ব্র্যান্ড এস্টাবলিশ করব, নাকি আসলে খাবার মানে আমি আমার কি ধরনের খাবার কোন প্রাইস রেঞ্জে সার্ভ করব, এত রেস্টুরেন্ট রয়েছে, আমার তো কাস্টমারও লাগবে, মানে এই সবকিছু নিয়ে মানে একটা, আমি যেটা বললাম মানে প্রপার অ্যানালাইসিস এর অভাব। বাট আমি হচ্ছে আলটিমেটলি কাউকে অনুৎসাহিত করব না, যদি কেউ সুষ্ঠুভাবে মানে পুরাপুরি অ্যানালাইসিস করে ধৈর্য নিয়ে আসতে পারে এই বিজনেসে, অবশ্যই আসবে। ইজ মোর দ্যান ওয়েলকাম, হিয়ার শি ইজ মোর দ্যান ওয়েলকাম, খুবই ভালো উদ্যোগ। বাট আমাদের প্রথম থেকে যেটা ছিল যে কেউ যদি এই বিজনেস আসে, অ্যাটলিস্ট ভালোভাবে আসুক, মানে প্রপার ওয়েতে, প্রপার এনভায়রনমেন্টটা মেনটেন করে। আমরা কিন্তু মানে অবশ্যই বিজনেসে প্রফিট থাকে, বাট রেস্টুরেন্ট মানে আমাদের জন্য বিজনেসটা কিন্তু অনেক ইমোশনাল একটা জায়গায়, ভাইয়াও ওই জিনিসটা ফিল করে। বাট আমরা কিন্তু রেস্টুরেন্টে আমাদের যে ধরনের ডেডিকেশন, শর্মা হাউস হোক, সিটি লাইট হোক, দেশি কিচেন হোক, আরো কিছু রেস্টুরেন্ট আছে, এদের রেস্টুরেন্টের মানে সার্ভিস কোয়ালিটি, ইন্টেরিয়র দেখলে কিন্তু মানে মানুষ বুঝতে পারবে যে শুধু এখানে মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না, এখানে ওনারদের আলাদা কিছু চিন্তা ভাবনাও ইনভেস্ট করা আছে, আলাদা কিছু ইমোশন ইনভেস্ট করা আছে। তারা শুধু প্রফিট বাদেও কাস্টমারদের নিয়ে চিন্তা করে এই জিনিসটা করছে। তো এই জিনিসটা আসলে মানুষ যখন ফিল করে এই বিজনেসে আসবে, তখন তাদের জন্য সবকিছু অনেক বেশি ক্লিয়ার হবে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো এই জিনিসটা হচ্ছে ল্যাকিংস হয়ে যাচ্ছে। আমরা এখনকার যেই নতুন বিজনেসম্যানরা খুবই ভালো, ব্যবসা করার জন্য মানুষ এত আগ্রহী হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে ফোর্সই করতে পারতেছি না ফিউচার, আমরা যে আসলে আমাদের ফিউচার কোন পর্যন্ত আমাদের আগে থেকে এন্টিসিপেট করা উচিত। আমরা বুঝতেছি না যে আসলে আমাদের এই বিজনেসের মানে ফিউচারটা কি।
বা আমরা যেটা করতেছি এর পেছনে আমাদের কতটুকু ইনভেস্ট করতে হবে, শুধুমাত্র ক্যাপিটাল ইনভেস্ট করাই কিন্তু ইনভেস্ট না, আমাদের ইমোশনালি মানে ইমোশনালও প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়, ফিজিক্যালি ইনভেস্ট করতে হয়, মানে মানুষের নিজের শ্রমের একটা ব্যাপার আছে। তো এই সবকিছু দিয়ে মানে আসলে সো টাফ এই টাইমে এরকম একটা বিজনেসে করা, সাস্টেন করা। বাট অবশ্যই কেউ যদি পুরো মার্কেট অ্যানালাইসিস করে আসতে পারে অবশ্যই আসবে। উম, এবার ভাইয়া বলুক। হ্যাঁ এটাই হ্যাঁ, ভাইয়া। ভাইয়ার কাছে জানতে চাচ্ছিলাম। জাবের কাভার্ড এভরিথিং। যে থিং ইজ, আপনার কেন রেস্টুরেন্ট করতে হবে, মিশন ভিশন আগে ডিফাইন করতে হবে। কেন রেস্টুরেন্ট করতে হবে? কারণ আপনি কি দিবেন? আপনার প্লেট বাটি চামচ আমরা খেতে আসিনি, আপনি কি দিবেন? আমি একদম কাস্টমারের ইয়া থেকে আমি বলতে পারি যে আমার রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রি থেকে যে প্যাশন, যে ড্রাইভটা ছিল তার থেকে বেশি ড্রাইভ জাবেরের আছে। বিকজ আমি কিন্তু আজ পর্যন্ত কোনো রান্না করে কাউকে খাওয়াতে পারি নাই, বিকজ ইটস এ চেইন শপ। চেইন শপের কিচেন আমার কোনো কন্ট্রোল থাকবে না, আমি খালি তার কোয়ালিটি সুপারভাইজ করবো। সো দ্যাট ওয়াজ ইনভেস্টমেন্ট। আমার প্রচুর আত্মীয় স্বজন আমাকে বলছে, তোমারে তো রেস্টুরেন্টে দেখলাম না। কাম অন, আই এম অ্যান ইনভেস্টর, ঠিক আছে? আমি রেস্টুরেন্টে বসবো না, এটা আমার অন্য কোনো পার্টনার কি আমার মাদার ব্র্যান্ডও চায় না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ভিশনটা কি। ভিশনটা হচ্ছে আমরা যেটা ডিসাইড করি, যে পলিসি ডিসাইড করি, সেটা বাদ দিলাম। বাট অথেন্টিক ব্র্যান্ড যদি কেউ ডেভেলপ করতে পারে, সেটা জাবেরের মতো মানুষজন করেছে, যারা নিজস্ব ব্র্যান্ড নেম দিয়ে একটা ফোরফ্রন্ট দিয়ে নিজেরা কাজ করে, ইভেন শ্রম দিয়ে, সময় দিয়ে এটা কাজ করে আজকে রেস্টুরেন্টকে এই পর্যায়ে নিয়ে আসছে। এখন প্রবলেম হচ্ছে যে আমরা যে সময়ে ইন্ডাস্ট্রি স্টার্ট করেছি, ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি, এই ফুড ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু আমাদের কিন্তু রেট আরওআই অনেক এগ্রেসিভ ছিল, অনেক এগ্রেসিভ ছিল। 17 মান্থস, 18 মান্থস, দ্যাটস ওকে। বাট চ্যালেঞ্জটা হচ্ছে আজকের বাজারে, যেখানে কেএফসির মতো প্রতিষ্ঠানও চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ সো জুরাইকে এই কম্পিটিটিভ মার্কেটে, আপনি ধরে নেন এখন আপনি কম্পিটিশনের পিনাকেলে আছেন, ধরলেন আজকে হচ্ছে 13 তারিখ। এই 13 তারিখের কিছুদিন পর যখন খাবার দাবারের রেস্টুরেন্ট গুলো আবার ফুড ডেলিভারি স্টার্ট করবে, এই কোভিড সিনারিও শেষ হবে, এরপর আর কয়টা দোকানের শাটার খুলে, এটা নিয়েও একটা বড় চ্যালেঞ্জ আছে। যারা মনে করবে যে আমরা ওই যে হালকা পাতলা কিছু খাওয়াই দিতাম আর তার থেকে ইনকাম হতো এবং এটা নিয়ে প্রচার হতো, 40 টাকায় বিরিয়ানি, 48 টাকায় বিরিয়ানি, বা 70 টাকায় বিরিয়ানি, 10 টাকায়, তো সমস্ত ইনোভেশন গিয়ে যাই ভাত আর চিকেন শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা আজকে এখানে না, আজকে বাংলাদেশের খুলনায় না, সমস্ত ইনোভেশন ভাত আর চিকেনে শেষ হয়ে যায়। এই কথাটা আমাকে বলছিল এক অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান আশীর্বাদ.com এর একজন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যে বাংলাদেশে ছিল, সে আমাকে বলছিল যে ইভেন মুম্বাইও সমস্ত স্টার্টআপের ইনোভেশন ভাত আর চিকেনে শেষ হয়ে যায়। সো সব জায়গায় সিনারিও কিন্তু একই। চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি ইনোভেশনটা যদি আপনার নিজের এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিটে না ঢোকে বা আপনি যদি আপনার নিজের ফোরফ্রন্ট মার্কেটকে ডিটারমাইন না করতে পারেন, দরকার নাই আপনার ভাতা চিকেন বেচার, বা আপনি জুস বেচেন না। আমি বলবো যে যে রেস্টুরেন্টে গ্লাসের নিচে লাইট লাগায় যদি জুস বিক্রি করে ব্যবসা করতে পারে, দরকার নেই তার ভাত বিক্রি করে, সে জুস বিক্রি করে, ঠিক আছে? সো সেই পয়েন্টের ইনোভেশনটা ইম্পর্টেন্ট। সব জায়গায় সব রকম খাবার সবাইকে কম্পিট করার দরকার নেই। ভাই আমাদের একটা কোশ্চেন ছিল, আপনাদের দুজনের ক্ষেত্রে আপনারা, মানে আমরা জানি শর্মা হাউস চেইন শপ, আবার জাবের ভাই নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করেছে, এক্ষেত্রে আপনারা মেনু কিভাবে সিলেক্ট করেন? বা শর্মা হাউসের মেনু তো অনেকটা উপর থেকেই নির্ধারিত থাকে, আমি এই প্রশ্নটা জাবের ভাইয়ের কাছে ভাই পলিসি লেভেল দিয়ে আর কি সিলেক্টেড থাকে। ইয়েস, এটা নিয়ে আমার 2 মিনিটের একটা কথা আছে। সেটা হচ্ছে আমাদের মেনু আমরা অ্যাকচুয়ালি নিজেরা ডিসাইড করি, আমরা নিজেরা চেঞ্জ করি, আমরা এটা কমিউনিকেট করে নিই, এবং তারা আমাদের যে মাদার ব্র্যান্ড যারা, তাদের সাথে কমিউনিকেট করার পর তারা যদি বলে ওকে বস এই জিনিস এখানে পাওয়া যায় না, যেমন আপনি কখনো ব্রোকলির পিজা খাবেন বলেন? আমার মেনুতে আছে। ক্যান ইউ ইমাজিন কে খায় ব্রোকলির পিজা? কাম অন, এর চেয়ে বিশাল একটা জিনিস। যাই হোক, সো স্টিল এটা কিন্তু আমরা মেনু থেকে সরিয়ে দিয়েছি। সো আমাদেরকে আমাদের নিজস্ব প্রেফারেন্স এন্ড চয়েসেস এর উপর কাজ করার সুযোগ আছে। রিজিওনাল একটা প্রেফারেন্স থাকবে ভাই, স্বাভাবিক।
হ্যাঁ, যেমন চুই ঝালের পিজা, Exactly. isn't it? That's so হ্যাঁ, wonderful. এটা করলে ভালো চলবে কিন্তু ভাইয়া। এরকম না। জাবের ভাই এটার ক্ষেত্রে কি বলবেন? চুই ঝালের এটার পিজার ক্ষেত্রে ক্ষেত্রে আমি যাবে। সিরিয়ালি পূজার ক্ষেত্রে ভাই আমি যেটা বলবো, পাবলিসিটি পাবেন প্রচুর, মানে পাবলিসিটি আমরা প্রচুর পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অনেকে ভাইরাল এখন হয়ে এটার যাবে। এটার এটার পেছনে বেশি ইনভেস্ট করে আসলে অন্য সবকিছু থেকে, যে আমি পাবলিসিটি পাইলেই হচ্ছে আমার নাম সবাই, মানে আমাদের এখন একটা মিসকনসেপশন হয়ে গেছে কি, আমার মানে ব্র্যান্ডটা হচ্ছে কে কত মানে কত জানতেছে এটার ব্যাপারে, কিন্তু এই মানে এটা সম্বন্ধে কত জানতেছে তা না। আমি একটা নামই করছি, আচ্ছা ওই ওই রেস্টুরেন্টে তো ওই চুই ঝালের পিজা পাওয়া যায়, এই জিনিসটা খাইতে কেমন বা ওই রেস্টুরেন্ট আসলে কেমন করতেছে এটা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নাই। আমার আমার রাইট। কথা হচ্ছে খুলনার মানে অর্ধেকের বেশি মানুষ জানে যে আমার রেস্টুরেন্টে চুই ঝালের পিজা পাওয়া যায়, ঠিক আছে, আমার ব্র্যান্ড এস্টাবলিশ। এখানে অনেক বড় একটা মিসকনসেপশন এই আসলে চলে আসে। এইরকম একটা জিনিস আছে, আমার আমার রেস্টুরেন্টের নামেও আছে, ইউ নো হোয়াট, আপনারা শর্মা হাউস, আপনারা তো ভ্যাট কাটেন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলতে গেছিলাম এটা যে হোয়াট, কেন? ভ্যাট তো সবাই দেয়। মানে এই জিনিসটা এটা নিয়ে মানে এটা 50% না ভাই, খুলনার 100% মানুষ এটা জানে। আর এটার জন্য যে শর্মা হাউস কতটা পপুলার, মানে সো গাইস, আপনি একটা দেশের সিভিক সিটিজেন হিসেবে যদি ভ্যাট না দেন, তাহলে আপনার গভর্নমেন্ট আপনাকে কিভাবে খাওয়াবে পড়াবে? রাস্তায় তো সমস্যা ভ্যাট না দেওয়ার কারণে। এটাই ভাই, আপনার এই এই জিনিসটাই যদি আপনি 15%-এর জায়গায় 20% অ্যাড করে এক্সট্রা প্রাইস দিতেন, তাইলেও কিন্তু কিছু হইতো না, মানে হইলেও এর 30% মানুষও কিন্তু নোটিস করতো না। মানে যতটাই হার্শ ট্রুথ হোক, আমি যদি একটা 200 টাকার খাবার 280 টাকা দিয়ে খাই, 10% ডিসকাউন্টে খাই, তাহলেও কিন্তু আমার ভালো লাগবে। কিন্তু 130 টাকার খাবার 15% ভ্যাট দিয়ে আমি খাইতে গেলে কিন্তু আমার অনেক কষ্ট লেগে যাবে, যে আমি আই একশো গট তিরিশ ইউ। টাকার খাবার 130 টাকার খাবার 20 টাকা বেশি দিয়ে খাইলাম। মানে এই জায়গাটাই হচ্ছে অনেক বড় একটা গেম প্লে করা যায় আসলে এই যদি। জন্য কাস্টমারদেরকে বলা উচিত যে আপনারা কোনো ত্রাণ এক্সপেক্ট করবেন না, প্রণোদনা এক্সপেক্ট করবেন না, হ্যাঁ লিটারালি। এক্সাক্ট, হ্যাঁ ভাই সেটাই, আপনারা ভ্যাট মানে দেন নাই মানে যার আলটিমেটলি। যেরকম যে যেভাবে অ্যাপ্রোচ করে আর কি জিনিসটা। রাইট। আর মেন কোশ্চেন যেটা ছিল আসলে মেনুর ব্যাপারে, ওই আমি যেটা বললাম, মানে প্রথমে থেকে বলে আসতেছি, মানে ডিফারেন্সিয়েট কিন্তু করতে হবে নিজেকে। আমি মানে আমার রেস্টুরেন্টে কি খাওয়াবো, মানুষকে কি কি দিতে হবে, এই জিনিসগুলো তো মাথায় রাখতেই হবে। তার উপরে মাথায় রাখতে হবে যে আমি 10 রকমের 10টা জিনিস কিন্তু আমার মেনুতে অ্যাড করতে পারবো না। আমি আমি একটা ছোট ছোট প্রতিষ্ঠান, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করলে আমার ধরে নিতে হবে আমি একটা ছোট প্রতিষ্ঠান। আমি যদি হচ্ছে 10 রকমের 10টা আইটেম রাখি, 10টা আলাদা কন্টিনেন্টের, 10টা কন্টিনেন্ট তো নেই, যাই হোক আর কি, 10টা আলাদা হচ্ছে কান্ট্রিজের। আলাদা, হ্যাঁ আলাদা রকম মেনু রাখি, তাহলে কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো না। ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো বুঝি আসলে, এফিসিয়েন্সি আমাদের হচ্ছে মেনটেন করতে হবে। আমি যদি চিকেনের একটা মানে আইটেম রাখি, তাহলে আমার চিন্তা করতে হবে আচ্ছা আমার একটা চিকেন তো লাগতেছে, তাহলে আমি এই চিকেন দিয়ে আর কি কি আইটেম করতে পারবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই মানে একটা চিকেন, আমি যখন আমার 1 কেজি মুরগি যখন আমি কিনবো আমার রেস্টুরেন্টের জন্য বাজারের থেকে, তখন আমার মাথায় রাখতে হবে যে আমি এই চিকেনটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করবো। অবশ্যই আমার এটা ইউটিলাইজ করতে হবে, না হলে কিন্তু আমার এই চিকেনের, আচ্ছা আমি যদি শুধু চিকেনের ফ্রাইড চিকেন সেল করব, আমার তাহলে শুধু চিকেনের লেগ পিসটা কিন্তু ইউজ হচ্ছে, অন্য চিকেন গুলা কিন্তু আমার ওয়েস্টেজ হচ্ছে, মানে যদি আমি কিছু না ইউজ করি একদম প্রাইমারি স্টেজ থেকে। তো আমার চিন্তা করতে হবে যে আমি যেই আইটেমটাই আমার কিনি রেস্টুরেন্টের জন্য, এই এই আইটেমটা দিয়ে আমি কি কি জিনিস করতে পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি আমার এফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাইজ না করতে পারি, কস্ট মিনিমাইজেশন তো খুবই ইম্পর্টেন্ট রেস্টুরেন্টের জন্য। তো আমি চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে, আমি গরুর একটা আইটেম রাখবো, খাসির একটা আইটেম রাখবো, মুরগির একটা আইটেম রাখবো, এই সবকিছুর জন্য কিন্তু আচ্ছা আমি একটা গরু জবাই দিয়ে একটা মাত্র 200 টাকার খাবার বেচবো, আমি একটা মুরগি জবাই দিয়ে একটা হচ্ছে 50 টাকার খাবার বেচবো, আমার বাকি জিনিসগুলা কই যাবে? তো তখনই আসলে এই একটা জিনিস চিন্তা করলে আর একটা জিনিস ক্লিক করে আসলে, যে আচ্ছা তাহলে আমি চিন্তা করি আমি শুধু চুই ঝালের মাংস বিক্রি করবো কেন, তাহলে আমি মাংস দিয়ে অন্য কিছু বিক্রি করি, বিফের টিকিয়া বিক্রি করি, বা মুরগির আরো কিছু কারি মানে মানে ডাইভার্সিফিকেশনটা এইভাবে আসে। আমি যখন চিন্তা করবো যে আমি কি ধরনের খাবার খাওয়াতে চাচ্ছি, তখন আমার এই চিন্তা ভাবনা গুলো আসে। আর ওই যে ভাই যেটা বলতেছিল, আমি যদি এত কিছু চিন্তা ভাবনা নাই যাই, আমি যদি চিন্তা করি কোন কোন রেস্টুরেন্ট গুলো ভালো করতেছে, তাদের কোন কোন খাবার ভালো চলতেছে, আমি সেগুলাই করবো অন্য নাম দিয়ে, কোনো সমস্যাই নাই। তাহলে তো কোনো ঝামেলাই নাই আসলে, ঠিক আছে, আমি জাস্ট নাম চেঞ্জ করে বসাই দিব, কিভাবে কিভাবে করছে তাদের থেকে 10 টাকা 20 টাকা কম বেশিতে বসাই দিব। তারপরে আমি সেল করব, ভরপুর 2 মাস বিজনেস করলাম, মানে অনেকটা ওই যে মেলা স্টল দেওয়ার মতো, আমার বিজনেস চললো কি না চললো এটা আসলে মেলায় বিজনেস। মানে হ্যাঁ, আপু মানুষের, বসেন, আপু বসেন, এইগুলা হ্যাঁ করে খাওয়াই মানুষের দিলে। মেন্টালিটিটা এমন হয়ে গেছে, আমি
বিজনেস করতেছি, রেস্টুরেন্ট বিজনেস, কিন্তু আমার মানে এর মধ্যে পার্সোনাল কোনো ইনভেস্টমেন্টই নাই, তাহলে তো আসলে হলো না। ইভেন মানে আমি কারো অফার রেট করতে যাচ্ছি না, এরকম হয়েছে আমি অনেক জায়গায় দেখছি। আমার মানে আমি তো আমার সব রেস্টুরেন্টের সব ছবি টবি নিজেই তুলি, তো দেখছি অনেক মেনুতে আমার তোলা ছবি দেওয়া আর কি, খাবারের পাশে, নামের পাশে। তো আমি কিছু বলি নাই দেখে, যে কি ওকে। বলবো আসলে। আমাদের তো ওইরকম কপিরাইটের মানে কপিরাইট করা না সবকিছু, ট্রেডমার্ক, বাংলাদেশে ট্রেডমার্ক কিভাবে বা চলে। আমাদের অনেক ড্রিঙ্কসের আইটেমের ছবি আমরা দেখছি অনেকে খাওয়াচ্ছে, আমার 170 টাকা একটা ড্রিঙ্কসের দাম, অনেকে 60-70 টাকায় সার্ভ করছে, কোনো সমস্যা নাই, করেন। আপনি যদি আমাদের কাছ থেকে ন্যূনতম কোনো সাহায্য নিয়েও বা সাহায্য না নিয়েও ভালোভাবে বিজনেস করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা মানে ব্যবসা হিসাবে এইটুকু চাই যে মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হোক, আমাদের ক্ষতি না হোক, তাইলেই হচ্ছে। ক্ষতি হইলেও আমরা কি বলতে পারি, মুখ ফুটে কিছু বলার তো নাই, সবাই তো নিজের মানে সবারই স্বাধীনতা আছে ব্যবসা করার। বাট এই জন্য হচ্ছে আমরা এনকারেজ করি যে ডিফারেন্ট কিছু করুক, আরো 10টা রেস্টুরেন্ট হোক, আরো 100টা রেস্টুরেন্ট হোক, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট কিছু করুক। মানুষ বুঝুক যে আসলেই অ্যাকচুয়ালি কোয়ালিটি বলতে মানুষ কি মিন করে, মানে রাইট। অ্যাকচুয়াল কোয়ালিটি ব্র্যান্ড ভ্যালুটা আসলে কি, এটা মানুষ বুঝুক। আরো 1000 রেস্টুরেন্ট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রপার ওয়েতে হোক, তাহলেই হচ্ছে বিজনেসটা আসলে ফ্লারিশ করা সম্ভব হবে। আদারওয়াইজ ভাই যেটা বললো 2 মাস 3 মাস তারপরেই তো আমার, আচ্ছা ঠিক আছে কটা টাকাই তো নষ্ট হয়েছে, কিন্তু আমি এই 2-3 মাসে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে ক্ষতিটা করলাম, এই জিনিসটা আসলে বিয়ন্ড এনি রেপারেবল। ইমাজিনেশন, যে এটা আসলে ই করা যায় না, মানে কম্পেনসেট করা so tough। তো এইভাবে ভাই আসলে মানুষের চিন্তা করতে হয়। ভাই আমরা গত 2 বছর ধরে একটি নতুন ডাইমেনশন দেখতেছি খুলনায়, যে খুলনায় ফুড কোর্ট চালু হয়েছে। অলরেডি 3টা ফুড কোর্ট রয়েছে এবং 2-3টা মানে চলতেছে কাজ এরকম। এখন আপনারা নতুনদের যেহেতু ওয়েলকাম করতেছেন, আপনাদের নিজেদের ক্ষেত্রে এই ফুড গুলো কি কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট করতেছে কিনা? ভাই পড়েন আপনি আগে, তো আমি তো বলছি হ্যাঁ, অনেকক্ষণ। আমাদের স্যার কমেন্ট করছেন আর কি, সালমান কমেন্ট করে একটা। আচ্ছা, স্যারের ভাই কমেন্টটা নাম কি? আমাদের হেড আমি স্যার কমেন্ট করেছে, আপনাকে ওয়েলকাম জানিয়েছে। স্যার ইয়েস আমাদের স্যার, অর্গানাইজেশনের চিফ স্যারের অ্যাডভাইজার। সাথে স্যারের সাথে মানে আমার একটা সম্পর্ক আছে, স্যারকে আমি অ্যাকচুয়ালি চাচুও বলি, সো দ্যাটস ওয়াই। Wow. হ্যালো বাপন স্যার, হাউ আর ইউ? থ্যাংক ইউ সো মাচ। লাস্ট for the last session I also have seen your session that you took and it was interesting. Thank you so much. সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যে ফুড ইন্ডাস্ট্রিতে যে নতুন ডাইমেনশনের কথা বলছেন, এই ডাইমেনশনটা আসাটা লেজিট। কারণ হচ্ছে আহ, আমরা আমরা যেটা যেটা যে জিনিসটা এখন আইডেন্টিফাই করছি, যে খুলনায় একটা বড় জনপদ সৃষ্টি হচ্ছে পার্টিকুলারলি। এই জনপদটা আমি সিটি ডুয়েলার হিসেবে, আমি এখানকার বর্ন ব্রট আপ হিসেবে টের পাইনি। বাট যদি আমার কাছে এখন একটা ভেহিকেল থাকে এবং আমি যদি খুলনা এক্সপ্লোর করতে বের হই, আমি 700 নতুন রাস্তা পাবো, যেটা খুলনার ভিসিনিটিতে অলরেডি এস্টাবলিশ হচ্ছে। এখানে হয়তো বা রোডে 2টো করে দোকান থাকতে পারে, 5টা করে দালান থাকতে পারে, কিন্তু রোড হয়ে গেছে, তার মানে ওখানে 100টা দালান চলে আসবে খুব শীঘ্রই। সো আস্তে আস্তে মানুষের সংখ্যা কিন্তু বাড়ার কথা। যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে, তার মানে আপনি ম্যাস পপুলেশনকে একটা জায়গায় গ্যাদার করার চেষ্টা করতে চাইলেও করতে পারেন, যার কারণে আমাদের এখানে 2টা ফুড কোর্ট ইজ রিয়েলি নিডেড ছিল। আমি মনে করি ছিল রূপসা ব্রিজের, যেটা অনেক দেরি হয়ে গেছে বাট হয়েছে, একটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, রূপসার ঘাটের ওখানে একটা ফুড কোর্ট, ঘাটের ওখানে একটা আমারই হচ্ছে এক ভাই। বন্ধু চালায়। ওই ফুড কোর্টটা অনেক আগে হওয়া উচিত ছিল, হয়তো বা সরকারি প্রসিজার এগুলো কমপ্লিট করতে করতে ইজারা টিজারা নিয়ে দেরি হয়ে গেছে। বাট ওটা একটা লুক্রেটিভ জায়গা ছিল। খুলনার ওয়ান অফ দ্য বেস্ট ফুড কোর্ট বলতে গেলে ওটাই, যেটা এক এক মালিকের হাত দিয়ে চলে, বাট অনেক খাবার আছে, অনেক খাবার আছে। প্রাইভেটলি যে ফুড কোর্ট গুলা বানানো হয়েছে, এই ফুড কোর্ট গুলাতে সবার ইনোভেশন সেম না। যাদের ইনোভেশন আছে তারা দেখবেন খুব ভালো করছে, যারা এন্ট্রি বার্ডস এবং আর্লি বার্ডস বের হয়ে গেছে তারা কিন্তু মার্কেটে ক্রিম করে বের হয়ে গেছে। সো এরকম মানে আপনাকে এটাকে খুব মাইক্রো লেভেলে আইডেন্টিফাই করতে হবে, যে দেখেন কয় হাত দোকান বিক্রি হওয়া শুরু হয়েছে। খুলনা এমনও কিছু দোকান আছে আমি 7 হাত বিক্রি হতে দেখছি এই গত 6 বছর। 7 হাত, ইউ নো, 7 হাত, ইয়েস। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখছি। 7 ডিফারেন্ট ওনার্স বিক্রি হতে দেখছি, নো প্রবলেম। ফুড কোর্টেও এই বাতাসটা লাগছে বস। এক্স্যাক্টলি ভাই, আমরা মানে আমি তো এক্সপিরিয়েন্স করতেছি, আমরা এই কয়েকটা অফার পাইছি,
মানে অলরেডি চলতেছে তাদের কাছ থেকে। সো চ্যালেঞ্জটা হচ্ছে যে আদৌ কি আর ফুড কোর্টের দরকার আছে? চ্যালেঞ্জটা এটা হচ্ছে ডিসিশন তাদের নিতে হবে। এখন যার ইচ্ছা আছে সে ফুড কোর্ট 100টা দিতে পারে, বাট হ্যাঁ ডিসিশন নেওয়ার ব্যাপার হচ্ছে যে আদৌ কি আমার মার্কেটে ফুড কোর্টের দরকার আছে, আদৌ কি আমার যে প্রাইস রেঞ্জটা আমি দিচ্ছি। আমি আপনাদেরকে বেসিক কথা বলি, সবচেয়ে ভালো যদি হয় ফুচকা, চটপটি, এগুলোর যদি ফুড কোর্ট হয় বেস্ট, হ্যাঁ অনেক একদম ভালো হয়। নিফটি এবং সস্তা, ইজি টু বাই, ইজি টু অ্যাক্সেস, এই যদি অ্যাক্সেসিবল ফুড কোর্ট হয়, আমি জানি না আমাকে কেউ স্টেক দিবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে এর ফুড কোর্টটা বেশি ইউজফুল। যেটা ঢাকায় বসুন্ধরা সিটিতে 100 থেকে 300 টাকার মধ্যে খাবার ভালো বিক্রি হতো ফুড কোর্টে। ছোলে বাটোরে কত ছিল? 140। হ্যাঁ 140 এরকম Remember? অ্যারাউন্ড এই প্রাইস। So, হ্যাঁ ভাই ভালোভাবে ঢাকায় একটা মানুষের 140 বসুন্ধরা সিটির 8 তলায় গিয়ে খাওয়া ইজ অ্যাফোর্ডেবল, সেইটা খুলনায় কিন্তু 140 ইজ নট অ্যাফোর্ডেবল। সেটাকে আপনি যদি ভেঙে 3 ভাগ করেন 50 টাকা ইজ ওয়ে ওয়ে অ্যাফোর্ডেবল, তাহলে দেখবেন 3 বার আসবে ওই লোকটা। এখন আপনি একবার খাওয়ায় তাকে বোকা বানাবেন নাকি তাকে চাবেন বারবার আসবে, তাহলে আপনি আনেন। ঠিক আছে, তো জি ভাই। এইগুলো ব্যাপার আছে। বস বলেন। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে জানি ভাই প্রত্যেকটা অর্গানাইজেশনের আসলে মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতর কিছু ইউনিকনেস থাকে। ভাই আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যদি কিছু একটু ধারণা দিতেন, বিশেষ করে ভাই অনলাইন মার্কেটিং এর ব্যাপারটা। ওয়েল, অনলাইন মার্কেটিং এর ব্যাপারে আমার ধারণা, আমি রিসেন্টলি এই কোভিড এর মধ্যে অনলাইন মার্কেটিং এর একটা কোর্স করছি ইউডেমি থেকে। হ্যাঁ, খুব অনেক বেশি ধারণা হয়ে গেছে, কিন্তু দেখছি জীবনে এগুলো কিছুই করি নাই। 2016 সালে আমাকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে গুগল গ্রোথ হ্যাকিং এর ট্রেনিং করাইছে, ইনফ্যাক্ট তাও আমি কিছু করি নাই। ঠিক আছে, আমি এগুলো কিছুই করি নাই। এটা আমার দোষ বলি যে এটা আমি আমার দোষ, এটা আমি কিছু করি নাই, কারণ মার্কেট লার্ন না। যদি আমি মার্কেট লার্ন করার চেষ্টা করতাম, আজকে 20-তে এসে আমি দেখতেছি যে আমি 16 সালে যা শিখছি 14 সালে। ইয়েস 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 ইয়েস, আই এম হিয়ার। সো 2016-14 সালের থেকে এখনকার বাজার অনেক বেশি এগ্রেসিভ। এখন আপনি মানুষ ভালো মন্দের পার্থক্য বোঝে। ফেসবুক মার্কেট থেকে শুরু করে ইনস্টাগ্রাম মার্কেটে আপনি ইনফ্লুয়েন্সারের মতো ইনফ্লুয়েন্সারও পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের জাবের ভাইও ভালো ইনফ্লুয়েন্সার, ভালোই লাগে। তো জাবের, এখন যদি আমি চেষ্টা করি জাবেরকে ভাই। দিয়ে মার্কেটিং করাই, জাবের কিন্তু একটা ভালো ফোরফ্রন্ট আছে, তার একটা পিয়ার ফলোইং আছে, সো ফ্যান ফলোইং আছে। সেই ফ্যান ফলোইং কে যদি মাথায় রেখে আপনারা সামনের দিকে ইয়ে করতে চান যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি একটা পার্টিকুলার মার্কেটকে টার্গেট করে একটা রিয়েল টাইম অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা সম্ভব, বাট এর পেছনে যে টোটাল খরচটা, এই খরচটা কি আদৌ রেস্টুরেন্ট পোষাতে পারবে কিনা, এটা কি চ্যালেঞ্জ। ঠিক আছে, হয়তোবা আমি উত্তরায় যাব, কারণ আমার পুরো বাংলাদেশে আরো 14টা ব্রাঞ্চ আছে। সবার কাছ থেকে আমি বলবো অল্প 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 টাকা দাও, 1 লাখ টাকা দিয়ে আমি পরিমণিকে দিয়ে শর্মার অ্যাড করায় দিব, দ্যাটস ফাইন, বাট দিস ain't gonna work, তাই না? উইথ আ টাইনি বিট অফ রেস্টুরেন্ট যে রিসেন্টলি ওপেন হয়েছে, সো এটা কাজ হয় না। সো সোশ্যাল মিডিয়া মার্কেটের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি হয়তোবা অনেক, পৃথিবীতে তো অনেক রকম বড় বড় মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। ছোট রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়ার কতটুকু সাকসেসফুল মার্কেটিং টুইকস আছে সেগুলোর উপরে মনোনিবেশ রিসার্চ করা করাটা বেশি খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আমি বড় কিছু করতে আমি রেকমেন্ড করব না। হ্যাঁ এই ব্যাপারে আমার কিছু সে আছে, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যাপারটা কেমন, আগে একটা মানে একটা টাইম নিয়ে আগে বুঝতে হবে যে আমার সোশ্যাল মিডিয়ায় যাদের প্রেজেন্স আর কি, তারা কি ধরনের কন্টেন্ট চাচ্ছে, বা তারা মানে কোন ধরনের ক্রাউডের কাছে আমি আমার প্রোডাক্টটা তুলে ধরতেছি, আর মানে কি করলে তারা আসলে অ্যাট্রাক্টেড হবে আমার এইসব প্রোডাক্টের দিকে। মানে এই জিনিসটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্টের দিকে রেস্টুরেন্টের মানে জড়িত হলাম আর কি 2015 সালে, তখন কিন্তু এইভাবে মানে আমাদের জাস্ট ভাইয়ারা বললো তুমি তাহলে ই করো, প্রমোশনের ব্যাপারটা দেখো হচ্ছে। তেমন তো আমরা হাত মানে এখন তো আর মাইকিং করে প্রমোশনের দিকে যাবো না আমরা, তো হচ্ছে আমরা ই করবো অনলাইনে যেটুকু হয় করি, আর হচ্ছে অনলাইনে করব, তুমি অনলাইনে তার কমেন্ট করছি। স্যার অনেক ভোজন রসিক ভাই, স্যার হ্যাঁ। হচ্ছে আমাদের সাথে ক্লাসে শেয়ার করেন বিষয়গুলা, তার লাইফ থেকেই অনেক ভোজন রসিক। স্যার দেশি কিচেনের কাচ্চি বিরিয়ানি আর শর্মা হাউসের পিজা লন্ডনের কথা বল। পিজা লন্ডন আমার অনেক ফেভারিট অ্যাকচুয়ালি, আমি শর্মা হাউসে প্রায় খাই ওটা।
Yes. থ্যাংক ইউ Thank you স্যার। so much. Yes. স্যারকে শাহেদ Please, ভাই ধন্যবাদ। আমাদের সাথে আছেন, শাহেদ ভাইকে ধন্যবাদ। শাহেদ ভাই কমেন্ট করছিলেন। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন মনে হয় আসছে, ওটা পরে হ্যাঁ ভাই করি। নিব আমরা। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বলতেছিলাম। তো ওই সময় আমি করলাম কি, আমি জাস্ট গুগল তো আছেই, খুবই পাওয়ারফুল টুল। আমি করলাম কি, জাস্ট সার্চ দিলাম যে রেস্টুরেন্টের জন্য খুব ছোট ছোট মার্কেটিং ট্রিক্স গুলো আসলে কি হতে পারে অনলাইনেই। তো ওই টাইমে আমি কিছু রিসার্চ করছি। তা আরো কিছু যেটা করছি, শিখতে হবে মানে সব ধরনের বিজনেসের কাছ থেকে। আমি সব রেস্টুরেন্টের পেজ গুলো ফলো করলাম, স্পেশালি শর্মা হাউস। আমি অনেক ভাইয়ের সাথে অনেক কথা বলছি, ভাই আপনি অনলাইনে তো বেশ ভালোই করেন, আমার কিছু টিপস দেন, বা আমি কি কি করব, কোন দিক থেকে মানে পোস্ট গুলা কিভাবে লিখলে ভালো হয়। দেন বড় বড় সব হোটেল গুলা, তারপরে রেস্টুরেন্ট গুলার পোস্ট গুলা চেক করতাম, বেশ কিছু জিনিস নোটও করছিলাম। তো এখান থেকে হচ্ছে একটা আইডিয়া দাঁড় করালাম যে কাস্টমারদের কাছে হচ্ছে একটা স্টোরি তুলে ধরতে হবে। শুধু আমি একটা খাবার রান্না করছি, একটা চিকেন আর রাইসের ছবি দিলে কাস্টমার ওইভাবে আসলে দেখবে, যত ইন্টারেস্টিং ছবি হবে তত ভালোভাবে দেখবে। বাট যখনই আমি কাস্টমারের ফিল করাতে পারবো যে এই খাবারটার পেছনে বা এই প্রোডাক্টের পেছনে আমার আলাদা একটা ডেডিকেশন আছে বা একটা স্টোরি আছে, আমি যে স্টোরিটা যখন কাস্টমারকে বলতে পারবো, তখন কাস্টমার অনেক বেশি পজিটিভলি নিবে জিনিসটা। এর এক্সাম্পল হিসাবে আমরা মাঝে দেশি কিচেনে জামাই থালি চালু করছিলাম আর কি। তো জামাই থালির ব্যাকগ্রাউন্ডে আমি একটা স্টোরি দিছিলাম হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে আর কি। তো ওইটা মনে হয় আমার এই 4-5 বছরে সবচেয়ে হাইয়েস্ট কি বলে ওটাকে এঙ্গেজমেন্ট পাওয়া, মানে এঙ্গেজমেন্ট পাইছিল এই পোস্টটাতে। তো ওই জিনিসটা অনেক ভালো ক্লিক করছিল। তো এটা জাস্ট একটা আচ্ছা, এক্সাম্পল যে আচ্ছা, যত আচ্ছা। বেশি হচ্ছে করা যায়, মানে যত বেশি ইউনিকলি হচ্ছে কাস্টমারের কাছে জিনিসটা তুলে ধরা যাবে। আর যেটা এতক্ষণ করে ধরে কথা হচ্ছে, প্রচুর রেস্টুরেন্ট খুলনাতে। তো এইখানে হচ্ছে সবাই প্রতিদিন অ্যাটলিস্ট 20 থেকে 30টা প্রমোশনাল পোস্ট কিন্তু আসে, গ্রুপে হোক বা নিউজ ফিডে হোক, প্রত্যেকের হোক, মানে প্রত্যেকের অফিসিয়াল ফেসবুক পেজে হোক। তো এর মধ্যে থেকে নিজেকে স্ট্যান্ড আউট করানো কিন্তু সো টাফ। শুধুমাত্র ডলার দিয়ে প্রচুর ইনভেস্টমেন্ট করে বুস্ট করলেই কিন্তু, মানে আমি যে রিচটা পাবো এটা কিন্তু বলা টাফ। আমি যখনই একটা কাস্টমার দেখবে, একটা পোস্ট দেখে অন্যরে মেনশন করবে, যেটা মেইনলি হয় আর কি, তো ওই পর্যন্ত কাস্টমারকে নিয়ে যেতে হবে যে আমার এই কাস্টমার পছন্দ করছে আমার এই খাবারটা। সেই যখন আরেকজনকে বলবে তখন কিন্তু ওইটা বেশি ইফেক্টিভ। আমি কিন্তু 200 জনকে আমার মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যে আমার এই খাবারটা কতটা ভালো। যখন আরো 10টা কাস্টমার আরো 10 জনকে বলবে, এক্সপোনেনশিয়ালি একটা গ্রোথ হবে, তখন হচ্ছে Right, জিনিসটা অনেক বেশি ভালো ক্লিক করবে। তো এই জিনিসটা বুঝতে হবে যে right, আমার কাস্টমার কি চায়। আমি শুধু right. গ্রুপে ঢুকলাম, পোস্ট দিলাম যে আমি আজকে এই খাবার সার্ভ করবো 10% ডিসকাউন্টে, শুধু ডিসকাউন্ট দিয়ে শুধু খাবারের ছবি দিয়ে আসলে এখনকার Right. মার্কেটে হবে সাস্টেন না। করা সো টাফ। ঠিক আছে। আর মানে আমি এই দিক থেকে শর্মা হাউসের পেজ কিন্তু অনেক ফলো করি ভাইয়া পার্সোনালি। শর্মা হাউসে আমি অলমোস্ট 25K বেশি লাইকস। তো মানে শর্মা হাউসের অনলাইন অ্যাক্টিভিটি দেখার মতো আসলে। আমাদের আই আমাদের আমাদের ইয়াটা কমে গেছে, হ্যাঁ, কমে অনেক। গেছে। বিকজ বাট হচ্ছে মার্কেট অনেক এগ্রেসিভ, হ্যাঁ, আমরা সেটাই। প্রচুর ডিফেন্সিভ হয়ে গেছে। ডিফেন্সিভ হওয়ার কিছু মূল করার নাই রিজনটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দরকার নাই, সেটাই উই জাস্ট সিট টাইট। চ্যালেঞ্জ এটাই। যেটা হচ্ছে শর্মা হাউস ভাই, এটা শর্মা হাউসে যারা শর্মা খেয়ে শর্মা হাউসকে শর্মা হাউস বানাইছে, তাদের অ্যাভারেজ মিন এজ হচ্ছে 37। হুম, হুম, হুম। দেখি ভাই এখন আর এই টাইমটাও তো তাদেরও এজ গ্রো করছে ভাইয়া, তো তারাও তো বুঝছেন, আমাদের মিন এজ, আমাদের শর্মা হাউসের ক্লিয়ার ক্লায়েন্ট মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বুয়েটে পড়ছে, যার সাথে প্রেমিকা ছিলেন, যে এখন বউ, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে বা ইডেনে পড়ছে, এদের সাথে হাতির পুলে ডেট করছে। শর্মা হাউসে এরকম মানুষ খুব কম আছে। তারা এসে যখন আমাকে বলে ইউ নো হোয়াট, আই গট শর্মা হাউস, আমার ওয়াইফ আর বাচ্চাদেরকে নিয়ে এসে বসে খাচ্ছি, মনে হচ্ছে আমি ডেট করতেছি। সো ভাই, আমার টার্গেট মার্কেটে যে ম্যাথ কমেন্টে একটা কোয়েশ্চেন আসছে যে আমি H2O টপ ইন টাউন প্ল্যাটার দিতে পারি কিনা, আমি দিতে পারি না, আমি না দিতে না পারি না, এটাই, বিকজ আমার চেষ্টা টার্গেট করলেই তো মার্কেট মাইন্ড এক্স্যাক্টলি। করবে, ভাই আমার এজ স্যাটিসফ্যাকশন মিন ব্যাপারটা মার আসলে করবে। ভাই অনেক বড় এখানে, মানে হ্যাঁ যে ভাইয়া, এক্স্যাক্টলি, স্যাটিসফ্যাকশনটা আপনি ভাই নিচ্ছেন। এক্স্যাক্টলি। এটাই ভাইয়া, একটা সার্টেইন মানে টার্গেট কাস্টমার যখন দেখে যে আমি যে রেস্টুরেন্টটা এত পছন্দ করতাম, ধুপ করে মানে এরকম একটা মানে, আমি অন্যদের অফেন্ড করতেছি না, অবশ্যই তারা মানে তাদের পলিসিতে আছে, ভালো আছে। বাট সব রেস্টুরেন্ট আসলে ইচ্ছা করলেই সবকিছু করতে পারে না। এটা হচ্ছে একটা মানে সবার সবার একটা আলটিমেট মার্জিন থাকে যে আমি এই দাগটা অতিক্রম করব না, এই লাইনটা ক্রস করব না। তো মানে কাস্টমার যখন কনসিস্টেন্টলি আস্ক করে যে আপনি কেন, অন্যরা করতেছে আপনি কেন করতেছেন না, তো তখন আসলে কিছু বলার থাকে না, আমার তো হাত পা বাঁধা আর কি, আবার তো এখানে কিছু করার নাই। কারণ ইউ আমি নো, এই জিনিসটা এত
হ্যাঁ ভাই বলেন। এক্স্যাক্টলি, মানে আমার একটা জিনিস মনে পড়লো যে রিসেন্টলি কোক আমাদের সাথে কথা বলেছিল যে তোমাদেরকে কি লাগবে। তো আমি বলছি যে এখন কি লাগবে এই যখন প্রশ্ন আসে, আমার পার্টনাররা মোটামুটি কোনো না কোনো ভাবে ওই জায়গায় আমি উপস্থিত হয়ে যাই। তো আমার পার্টনার একজন বলছে যে কোক জিজ্ঞেস করছে তোমাদের কি লাগবে, আমি বলছি ভাই কোক ইসরায়েলের আমি একটা ওয়াল পেন্ট দেখছিলাম, আমার এই জায়গা কইরা দেন। এখন বলে কেমন শোনো, এটা কোক বাংলাদেশ, ইটস নট কোক ইসরায়েল, হ্যাঁ এইসব চাইলে তো আমি দিতে পারবো না। এখন আমার চিন্তা শুরু হয়েছে ইসরায়েল দিয়ে, আমি কি করব, কোক ইসরায়েল এই কাজটা প্রমোশন করছে, আনফরচুনেটলি সেটা করা সম্ভব না। সো আমার এখানকার লোকাল মার্কেটে যে প্রবলেমটা হচ্ছে যে আমার মার্কেটের সাথে রেসপন্সিভ থাকতে হবে। আমি হয়তো বা কোক ইসরায়েলের কথা বললে কোক ইসরায়েল ইটসেলফ আমাকে সেই সার্ভিসটা দিতে পারবে না, যে হোয়াইটের উপর পুরাটা ওই যে কি বলে জানো ডুডল আর্ট, হ্যাঁ হ্যাঁ রেডের ডুডল দিয়ে আর্ট, পুরোটা ডুডল আর্ট করা, এটা কিন্তু গ্রাফিটি করছি। টাইপের আর কি। ইয়েস, তো সেটা কিন্তু তার দ্বারা সম্ভব না। ইভেন কোক বলছে সরি আমি এটা করতে পারবো না, আপনি যদি কাউকে খুঁজে নেন আই উইল পে দেম। সো আমি আলটিমেটলি ডুডল আর্ট করার লোকও পাই নাই। আমি একজনকে পাইছিলাম, সে অলরেডি ভার্সিটি টিচার হয়ে গেছে, সে বলছে ভাই আমি ডুডল আর্ট করতে পারবো না, আমাকে মাফ করে দেন। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস যেটা ফেস করতে হয়। কিন্তু চ্যালেঞ্জ থেকেও উঠে এসে যে বড় কথাটা থাকে মোটা দাগে, সেটা হচ্ছে যে বিজনেস যদি লিটারালি ফুড ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে হয় তাহলে আপনাকে প্রচুর প্রচুর খুঁজে বের করতে হবে যে কোন খাবারটা আপনি সবচেয়ে ভালো পারেন এবং কোন হ্যাঁ খাবারটা সেটাই। আপনার এইখানকার ক্লাইমেট এবং মানুষের টেস্ট বার্ডে ম্যাচ করে। হ্যাঁ ভাই এখানে আরেকটা এডিশন আছে, শুধু মানে শেফ আনলাম, শেফের কথা মতো আগাইলে খুব বড় রকমের, মানে আমার শেফ বললো এই খাবারটা খুবই এক্সক্লুসিভ, আমি 500 টাকা মানে প্রাইস ব্যাপার না, 500 টাকা হোক 1000 টাকা হোক আমি, কিন্তু ওই খাবারটা আমি শেফের কথা মতো আগাইলেই সমস্যা। ওই জিনিসটা নিজের করতে হবে যে আমার এই রিজিয়নে কাস্টমার কি চায়, মানে সেইটা ধরে আগাইতে হবে। তখন আমি শেফকে বলবো আমার এই খাবার করে দেন, বা আমি একটু ফিউশন করলাম, একটু মিক্স করে ডিফারেন্ট কিছু করলাম। বাট শুধুমাত্র যদি কোনো কিছু রিসার্চ না করে আমি শেফের কথা মতো ওই টাইপের খাবার, দেখা গেল সে চালায় আসছে একদম বসুন্ধরাতে, মানে খুব পশ এলাকায় বা বনানীর কোনো রেস্টুরেন্টে কাজ করে আসছে, আমি সেই সব খাবার তো এখানে সার্ভ করলে কি করতে পারবো না, মানে আমার তো এখানে ওই মার্কেট নাই। তো আমার তো বুঝতে হবে যে আমি আসলে এই মার্কেটে কি খাবার খাওয়াবো, আর সেই জিনিসটা নিজে ডিসাইড করতে হবে। এই জিনিসটার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হইলেই সমস্যা। সমস্যা, ভাই সত্যি সমস্যা। শেফের কথা টানলেন আর কি ভাই, খুলনায় আসলে ভালো মানের শেফের অ্যাভেলেবিলিটি কতটুকু আর কি? আর প্রচুর। আর একজন মানুষের ভাই পার্সোনাল স্কিল হিসাবে প্রফেশনালি রান্না শেখা ব্যাপারটাকে কতটুকু এনকারেজ করবেন? সবাই শেফ, ডোন্ট ওয়ারি, সবাই শেফ, সবাই শেফ ভাইয়া, সবাই ভালো শেফ। মানের শেফ ভাইয়া। দেখেন ভাই আমার মনে হয় খুলনায় অনলাইনে আপনি মানে যত পেজ আছে যত গ্রুপ আছে, যেখানে যদি জিজ্ঞেস করেন যে কে কে শেফ আছেন লাইক দেন, যে শেফ না সে কমেন্ট দেন, এই দুজনের পোল বাইর করেন, দেখবেন আমি মনে হয় একা একটা মানুষ যেখানে কমেন্টে দিয়ে বলবো আমি শেফ না, সবাই শেফ। ভাই আমিও শেফ ঠিক না, আছে, আমি জাস্ট টুকটাক কফি বানাই, শেফের কফি শেফ না। শেফের তো মধ্যে নাই। চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টে শেফদের সার্ভিস স্কিল এবং কফি স্কিল বা বারিস্তা স্কিল এগুলো ডেভেলপ করার জন্য, বেভারেজের স্কিল ডেভেলপ করার জন্য আমরা কিন্তু বেশ কয়েকটা 4-5 সেশনে ট্রেনিং দিয়েছি। এবং আপনি একটা ভালো জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে চিটাগং রিজনে যারা নতুন বিজনেস করতে চান তাদেরকে আমি বলছি, চিটাগং চিটাগং কক্সবাজার রিজনে যাবেন, গিয়ে ওখানকার রেস্টুরেন্ট গুলাতে যেসব দেখবেন বেয়ারার দেখবেন, বেয়ারার গুলোকে জিজ্ঞেস করবেন তাদের দেশের বাড়ি কোথায়, বলবে বাগেরহাট না খুলনা। এদেরকে যদি আপনি নিয়ে আসতে চান তারা কিন্তু দেশে আসবে এবং অল্প কিছু টাকা কমে আসবে। হ্যাঁ আপনি ভাই এটা এদেরকে হয়। নিয়ে আসেন, এদের কান ধরে আপনি শেফও পাবেন, দরকার হলে ট্রেনিং করে দেওয়ার মতো শেফও পাবেন। যান গিয়ে খুঁজে নিয়ে আসেন, একটু খরচ করেন। একদম খুব সুন্দর করে একটা ভালো ইনফরমেশন দিলাম যেটা আমি নিজেও ইউজ করিনি আজ পর্যন্ত, হ্যাঁ কিন্তু এটা কিন্তু সম্ভব। আপনি আমরা গিয়ে জিজ্ঞেস করেন মানে চিটাগং এ ইনফরমেশনটা গিয়ে খাইতে, খুবই খুবই হচ্ছে মানে যুগোপযোগী হচ্ছে একটা সলিউশন আর কি, মানে এটা করতে পারলে এটাও যে মানে উপায় নাই ভাই, আপনার খুলনার মার্কেটে যদি সাস্টেন করতে হয় আপনার সব দিক থেকে কস্ট ইফেক্টিভনেস চিন্তা করতে হবে। হয় আর লোকাল শেফকে আপনাকে ভালো ট্রেনিং দিতে হবে, না তো হ্যাঁ লোকাল সার্ভিসম্যানকে ভালো ট্রেনিং দিতে হবে, না তো বাইরে থেকে লোকাল সার্ভিসম্যান এবং ম্যান শেফদেরকে আনতে ইম্পোর্ট হবে। করতে হবে। এটা ছাড়া উপায় নাই তো, কারণ একটা বারিস্তা মানে নর্মালি যদি কফি একটা ভালো বারিস্তা আনতে গেলেও কিন্তু 25, আপনারা তো জানেন 25 থেকে 30 এর মতো একটা, এখন খুলনার মতো জায়গায় আমি যদি কফি বিক্রি করতে চাই 25,000 টাকার একজন শেফের
সম্ভব না কিন্তু, মানে সোটা আমার মানে খাবারের পেছনে তো এত টাকা খরচ করতে পারে না কেউ। একটা খাবারের শেফ হাইয়েস্ট কত টাকা পায়? তো এই জিনিসটা কিন্তু এরকম না যে আমি বড় বড় সব রেস্টুরেন্টের শেফ নিয়ে আসলাম, এনে আমি এই খাবার বানাইলাম, তাহলে কিন্তু জিনিসটা মানে কি হবে না, রিয়েলিস্টিক হবে না। তো আলটিমেটলি আমাদের মানে আমি পার্সোনাল ভাইয়া যেহেতু বললো, তো ভালো একটা সাজেশন দিচ্ছে, আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের মানে প্রথম দিকে যখন শুরু করলাম, আমাদের একটা শেফ ছিল সিলেটের, ও হচ্ছে একটা আচ্ছা 5 স্টার হোটেলে, কিন্তু ওই হেল্পারই ছিল আর কি, মেইন শেফ না। আচ্ছা জাস্ট আচ্ছা কাজ করতে করতে শিখছে। আপনি যেটা বললেন একদম তাই, কারণ এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। কারণ আমি কিন্তু একটা ভালো স্টার বাদ আর কি, ঢাকার একটা ভালো রেস্টুরেন্টের শেফ আনতে গেলেও আমার 30 থেকে 35 হাজার টাকা দিয়ে একটা শেফ আনতে হবে। এখন আমি খুলনার মতো জায়গায় 35 হাজার টাকার শেফ এনে 200 টাকা করে খাবার বিক্রি করে, তাও কি পরিমাণ বিক্রি করতে পারবো সন্দেহ। 200 টাকা তো এখন না, 200 টাকা আমি 5 বছর আগের কথা বলতেছি, এখন সেই মার্জিন অনেক কমে আসছে, যে 130-140 টাকায় আমার খাবার সেল করতে হবে। তো 35 হাজার টাকার শেফ এনে আমি 100-150 টাকায় খাবার সেল করে কিভাবে কোপ করবো সবকিছুর সাথে, এটা কিন্তু সম্ভব না। তো আমার আচ্ছা এই এটা কিন্তু এই মানে একটা ব্যাকআপ প্ল্যান থাকাই লাগবে, যে আমি এইভাবে এইভাবে করবো। ওই একদম আপনি যা বলেন ওইটাই, যে আমি অমুক জায়গা থেকে কাউকে নিয়ে আসবো যে পারে আসলে। শেফ কিন্তু যে শুধুমাত্র পড়াশোনা করলেই, মানে পড়াশোনা করলে ভালো শেফ হয় এরকম না, মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। 5 বছর 10 বছর ধরে যারা কাজের মধ্যে আছে, তারা কিন্তু অনেক মানে পোস্ট গ্রাড পিএইচডি করা শেফদের থেকে অনেক ভালোই করে। আমি জানি না শেফের উপর পিএইচডি আছে কিনা, জাস্ট কথা আচ্ছা কথা আচ্ছা বললাম। আচ্ছা 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 হ্যাঁ, তো জাস্ট ওটা বলছি, কিন্তু এক্সপেরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। তো এইরকম এক্সপেরিয়েন্স কারোর যখন আনা যায়, তখন কিন্তু অনেক লো কস্টে মেবি 10-15 হাজার টাকার মধ্যে ম্যানেজ করা যায়। আর তার সাথে যখন আমি লোকাল 2-3টা ছেলেকে দিয়ে দিব, তারাও কিন্তু কাজ শিখে যাবে। তখন কিন্তু আলটিমেটলি আমার ওভারঅল একটা গ্রস যেই অ্যামাউন্টটা, তখন কিন্তু কমে আসতেছে। যে আমি একটা শেফের পেছনে একটু বেশি খরচ করলেও বাকি 3-4 জনের পেছনে খরচ কিন্তু কম, কারণ এরা পুরোটালি ছিলই না আগে ইন্ডাস্ট্রিতে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। আমি মানে এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। শেফ তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো যে মোটামুটি ভালো রান্না করতে পারে, তারে দিয়ে আমি আমার পছন্দ মতো রান্না করায় নিতে পারবো, যদি আমার মোটামুটি আইডিয়া থাকে। তো ঘুরে ফিরে সেম, যে আমার নিজের একটা মানে সলিড একটা আইডিয়া থাকা লাগবে, যে আমি আসলে কাস্টমারকে কি দিতে যাচ্ছি। ঠিক আছে? তো ওটা থাকলেই আমি হচ্ছে সব মিলায় একটা ভালো সলিউশন দেওয়া যায়। ম্যানেজমেন্ট আপনার টিম কি? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অবশ্যই। ম্যানেজমেন্ট টিম খুব ইম্পর্টেন্ট, কারণ আমি একজনের ম্যানেজমেন্টকে বলতে পারি যে একজনের ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ হয়তোবা যদি খুব ক্লোজ না হয়ে থাকে, হয়তোবা পার্টনার দিয়ে বিজনেস স্টার্ট করতে ভয় পায়, বাট ম্যানেজমেন্ট টিম হিসেবে যদি আপনি পার্টনার সেভাবে অ্যালোকেট করতে পারেন, মানে মূলত বিজনেসগুলা কেন তার নিজের হারায়, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভিশনারি ম্যানেজমেন্ট না হলে বিজনেস তার এক্স্যাক্টলি। নিজের প্রোপেল হারায়, হ্যাঁ, ট্রেজেক্টরি হ্যাঁ হারায়। ভাই, চ্যালেঞ্জটা হচ্ছে যে ম্যানেজমেন্টের অনেক ছোট ছোট অনেক বড় বড় সমস্যার কারণে কিন্তু বিজনেসের অনেক লাভ এবং অনেক ক্ষতি হয়। আমাকে আমাদের এক বড় ভাই, আমাদের ধাবা রেস্টুরেন্টের মালিক, উনি আমাকে একটা মজার ইনসাইট দিয়েছিলেন। চিটাগং এ একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া। হ্যাঁ, হ্যাঁ ভাই। I haven't ever been over there, but he was there once he visited. So সে আমাকে বললো যে তুই জানিস না তার, বড় ভাই মানুষ তো উনি আমাকে তুই করে বলে, তুই জানিস না তার, আমি দেখেছি রেস্টুরেন্টের মালিক 3 জন, 3 পার্টনার, সুটেড বুটেড ফুল রেডি হয়ে 2 তলা রেস্টুরেন্টের নিচ তলায় এন্ট্রান্সে গেট খুলে খুলে মানুষকে গ্রিট করতেছে। ওয়াই? বিকজ তাদের করোড় টাকার ডিল প্রতিদিন ওই রেস্টুরেন্টে হয়। এই 3 জন ভদ্রলোকেরই, 3 জন পার্টনারই জাহাজ ইন্ডাস্ট্রির বড় বিজনেসম্যান, তাদের নিজস্ব জাহাজের বিজনেস আছে, এবং তাদের ক্লায়েন্টস, কাস্টমার্স আর বিজনেস অ্যাসোসিয়েটস, অ্যাকোয়েন্টেন্সেস সবাই ওখানেই আসে এবং প্রত্যেকটা মিটিং ওখানে হয়। সো বড় কথাটা এটা আমার ফ্রেন্ড বলে, আমার পার্টনার বলে যে I can't afford a food only for you, I afford a restaurant for you. হয়তোবা এইটার কারণেই অনেক বড় সংখ্যক ছেলে পেলে হয়তোবা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করার চেষ্টা করে, যে I can't afford meal only, I can afford a restaurant for you. সো এই বিষয়টা থেকেই হয়তোবা অনেকের রেস্টুরেন্ট দেওয়ার একটা থ্রিল কাজ করে, I must say. সো ম্যানেজমেন্ট বেশি ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট চালানোর জন্য, বুঝছেন? জি ভাই। ভাই খুলনা সিটিতে আসলে স্টুডেন্টদের
জন্য মানে রেস্টুরেন্ট গুলায় পার্ট টাইম জবের অপরচুনিটিটা কতটুকু আর কি? ঢাকার দিকে আসলে ভাই অপরচুনিটিটা অনেক বেশি, বাট আমরা খুলনায় কিন্তু আসলে ওইভাবে পাচ্ছি না, যদিও আমাদের অনেকগুলা রেস্টুরেন্ট আছে। এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই। হুম, আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আহ, আপনাকে আপনাকে এখানকার সোশিও ইকোনমিক ভ্যালুটার কথা চিন্তা করতে হবে প্রাইমারি। অবশ্যই ভাই। এক্স্যাক্টলি। এই সোশিও সাউথ ইকোনমিক ওয়েস্ট ফ্যাক্টরের মধ্যে প্রাইমারিলি ব্যাপার হচ্ছে যে একটা 17 বছর 18 বছর বয়সের ছেলে যে সদ্য ইন্টারমিডিয়েট পাস করেছে, এই ছেলেকে আপনি যদি বেয়ারা হিসেবে জয়েন করতে চান, যে জীবনের লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, বিসিএস দিবে এন্ড অল দ্যাট, সে কখনোই প্রাইভেট টিউশনই করাবে, বাট ইয়ে করবো না। রেস্টুরেন্টে বেয়ারার হিসেবে বা ওয়েটার হিসেবে বা পার্ট টাইম বারিস্তা হিসেবে কাজ করতে চাবে না। whereas এটাই ভাই। আমাদের এই ওয়ার্ক ফোর্সই যখন দেশের বাইরে পড়তে বাইরে যায়, যাবে। একের পর এক অড জব, ইভেন জেনিটারিয়াল সার্ভিসের জন্য রাজি হয়ে যায়। জেনিটারিয়াল সার্ভিস তো বুঝেনি, ম্যাথড, তো সেটার জন্য রাজি হয়ে যায়। তো মূলত চ্যালেঞ্জটা এখানে যে আমাদের সোসাইটি এটাকে একসেপ্ট করতে পারে না। মনে আছে ছোটবেলা যখন আমরা পড়াশোনা করতাম না, আব্বু আম্মু বলতো তোমাকে গ্যারেজে চাকরিতে দিয়ে দিব। হ্যাঁ জি ভাই। ভাই, এটাই যে এখন আমার ইউটিউব ভরা হচ্ছে গ্যারেজে কিভাবে মোটরসাইকেল রিস্টোর করে সেইটার জিনিস। আমার কিন্তু ওই জিনিসটা আমি আই টুক ইট রিয়েলি সিরিয়াস, যে আমি এখনো গ্যারেজে কিভাবে মোটরসাইকেল রিস্টোর করে সেটা দেখি। আমার অনেক বাট সেটা কি পছন্দের আদৌ জিনিস ভাই করতে এটা। পারতাম? সেটা কি আদৌ করতে পারতাম? আমাকে কিন্তু ভয় দেওয়া হতো যে তোমাকে গ্যারেজে চাকরি করাই দিবে যদি পড়াশোনা না করো। সো বিষয়টা কিন্তু ওরকম একটা একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, সোসাইটাল প্রেশার আছে। এই জন্য যদি কেউ চেয়ে থাকে, অবশ্যই না নেই, থাকা উচিত, তবে সিভি হ্যাঁ দিতে হবে, এই আর কি। হ্যাঁ ভাই, এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, মানে এটা দিয়ে হচ্ছে ক্লাউড করে ফেলে আর কি জিনিসটা, যে খুলনার মার্কেট কিন্তু ঢাকার ইসের মতো না, মানে স্যালারি যে ব্যাপারটা আসে এখানে। অবশ্যই ভাই। অনেকেই, আমি কিন্তু অবশ্যই ঢাকার মতো মানে ঢাকায়ও যে খুব বেশি স্যালারি এই টাইপের জবে আমি কিন্তু তা বলতেছি না, বাট আছে, তার থেকে কিন্তু খুলনায় কম। কজ স্বভাবতই খুলনার টার্গেট কাস্টমার কিন্তু ছোট। আমি ঢাকায় একটা রেস্টুরেন্ট যে পরিমাণ মানে যে পরিমাণ সার্ভিস দেয় একদিনে, খুলনায় কিন্তু 3টা রেস্টুরেন্ট মিলেও সেই পরিমাণ সার্ভিস দেয় কিনা বলা টাফ আর কি। সন্দেহ তো আছে, সেই হ্যাঁ। ক্ষেত্রে আমি মানে ওই টাইপের পেমেন্ট যে একজন পার্ট টাইম মানে আমার ফিক্সড এমপ্লয়িকে আমি যে পেমেন্ট করি সেটাই দেখা গেল সাফিসিয়েন্ট না। কিন্তু খুলনায় আসলে কোনো রেস্টুরেন্টের মানে কর্তৃপক্ষের কিছু করার নাই এখানে। আমি যে চাইলেই প্রচুর টাকা দিতে পারবো এরকম তো না, মানে অবশ্যই নিজের গাইডের থেকে তো দিব না, যেটা হচ্ছে মেইন কথা। তো আমার মার্কেট মানে বুঝে তারপর হচ্ছে ই করতে হবে। তো মানে তাদের হচ্ছে এই ফিনান্সিয়াল যে অ্যালোকেশনটা করতে হয় এটা করতে হবে আর কি। তো এইখানে এসে একটা সমস্যা হয়ে যায় যখন কেউ শুনে যে পার্ট টাইম ইন্টারেস্টেড, বাট স্যালারি এত কম, আমি পড়াশোনা করতেছি এই করতেছি মাত্র এই কয় টাকার জন্য করব। কিন্তু যদি কেউ চিন্তা করে যে আমি এখানে তো টাকাটা মেইন না, চাচ্ছি তো পার্ট টাইম করতে, তো সেখানে যদি আমি কাজটা শেখার জন্য মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই কাজটা শেখার জন্য আগ্রহ খুব কম আর কি। শেখার কিন্তু হ্যাঁ, অনেক কিছু আছে। আমি হ্যাঁ, আমি 5,000 টাকার জায়গায় 2,000 টাকা ইয়ে পাই, মানে স্যালারি পাই, আমি যে একটা কাজ শিখতে পারতেছি এই মেন্টালিটিটাই কিন্তু গ্রো করতে পারে না হচ্ছে তবে একদম। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে না থাকলেও অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু এরকম পাচ্ছি, আমি নিজে পাচ্ছি। এই হ্যাঁ কারণে বর্ণ আমি আপাতত আছে আপাতত রেস্টুরেন্ট, মনে করেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, জি ভাই। বিনা পয়সায় বিনা পয়সায় আমি কাজ করতে রাজি আছি, ঠিক আছে। হ্যাঁ এডুকেশন ইন্ডাস্ট্রিতে একদম অ্যাপ্রেন্টিস হিসেবে, ট্রেনিং হিসেবে কাজ করতে রাজি আছি। বাট রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত আমি কাউকে দেখলাম না যে যে বারিস্তা ট্রেনিং কাজ ফ্রিতে করতে, নিতে আসছে। না না ভাই কোন মানে কোনো ইয়ে আমি তো কখনো পাই নাই, আমরা তো কখনো পাই নাই, আমরা তো ইউ নো নিজেরা অনেক হোয়াট, কাজ করি। হ্যাঁ, ইউ নো হ্যাঁ হোয়াট, হ্যাঁ আপনি যদি বারিস্তা ট্রেনিংটা করে থাকেন, বাংলাদেশের বারিস্তা ট্রেনিং কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড বারিস্তা ট্রেনিং করায় বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাঁ। যদি করে থাকেন, আপনি এই ট্রেনিংটা নিয়ে দেশের বাইরে যাবেন, আপনার স্যালারি ইনস্ট্যান্টলি ওই কিচেন পটার থেকে বারিস্তার যে স্যালারি, ওই স্যালারিটা অনেক বেশি, ঠিক আছে। সো হ্যাঁ এই ধরনের কিছু লার্নিং আছে। বারিস্তা ট্রেনিং করতে মানে 8-10 হাজার টাকা লাগে। এটা আপনি হ্যাঁ যদি ভাই, নিজের উপর ইনভেস্ট করেন, বেস্ট। সেটাই। আমি তো ভাই হচ্ছে সিটি লাইটে থাকার মানে নিজেরাই তো সবসময় থাকি, আমি থাকি ভাইয়া থাকে। তো মনে করেন যতগুলা কাজ নিজেদের করা যায় সেগুলো নিজেরাই করি। তো হুম, বারিস্তার পুরো সাইডটা হচ্ছে এখন আমিই করতেছি আর কি। তো অনেকদিন হয়েছে আর কি, মানে দেখা দিচ্ছে। তো কাজ চলে আর কি। তো হ্যাঁ বারিস্তার এই ভাই। ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু কাজগুলা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না আসলে। আমি না, আমি করতেছি,
আমার খাবার সার্ভিস করাটারে সবাই খুব ভাবে দেখে, মানে অড ভাবে দেখে। আমি যে একটা খাবার সার্ভ করতে গেলে, একটা টেবিলে গেলে আমার চারজনের সাথে কথা হচ্ছে, এই ব্যাপারটা যে কতটা ভালো, মানে আমার কমিউনিকেশনের জন্য বা কমিউনিকেশন স্কিল বিল্ড আপের জন্য এই জিনিসটা যে কতটা কতটা উপকারী হতে পারে, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝি না। আমি না, যে বুঝি না। একটা রেস্টুরেন্টে কাজ করতেছি, আমার যে দর্শক মানে কত ধরনের কাজ মানুষ যে আসে একটা রেস্টুরেন্টে, ভাই এখন আমি এতদিনে তো বুঝতে রিজন কি পারছি। জানেন? রিজন কি জানেন? বলেন দেখি, বলেন। রিজনটা হচ্ছে আপনার খাবার এর দাম সস্তা যদি হয়, আপনাকে মূল্য দিতে হবে না। এটা মানুষের পারসেপশন, আমাদের কোনো দোষ না। হ্যাঁ, সেটাই। এটা আমাদের স্টেক হোল্ডার তো কাস্টমারও না, এটা আমার হ্যাঁ, স্টেক হোল্ডারের পারসেপশন যে 5 টাকার, মনে করেন যে আমি বিবিএ এমবিএ করা একটা ছেলে রাস্তায় মুড়ি মাখা বেচতেছি সাপোজ, এখন আপনি কি বিবিএ এমবিএ মুড়ি মাখা কি টেস্ট আলাদা হবে? না বস, অবশ্যই সেমই না। হবে। এখন আমি যদি ওতে যদি মিথ্যার চাশনি লাগাই দিয়ে বলি এই মুড়ি আমি সৌদি আরব থেকে আনাইছি, সেটাই। এরপর যদি আপনি 70 টাকা করে বিক্রি করেন, হ্যাঁ 5 টাকার মুড়ি, তখন কিন্তু সে বলবে যে ওই দেখো মাইকেল জ্যাকসন আসছে 70 টাকা করে মুড়ি বেচতেছে, সৌদি আরবের মুড়ি। সো ব্র্যান্ড বলতে যে জিনিসটা একটা ইমপ্রেশন কাজ করে, সেটা আপনার ফুড প্রাইস থেকে হোক, আপনার দেওয়া প্রমিস থেকে হোক, আপনি যদি ব্র্যান্ড ডেভেলপ করতে চান, তখন যাবেন আমাদের মতো কারোরই মানে ওই আমারই তো আজ পর্যন্ত কেউ বলে না আপনি শর্মা বেচেন। তো হ্যাঁ, ফ্যাক্টরটা হচ্ছে যে আপনাকে একটা মানে একটা ব্র্যান্ডের একটা চাপসপা বলে জিনিসটাকে, যে একটা একটা হ্যাঁ, এনভায়রনমেন্ট ব্র্যান্ড। ক্রিয়েট করে ফেলতে হয়, যে ব্র্যান্ড প্রমিসেসে আপনি কখনো বলতে পারবেন না যে ওই বেড়া এদিকায়। আমার রেস্টুরেন্টে কেউ কখনো কাউকে ওই বেড়া এদিকায় বলতে পারে না, সেটাই, যেটা মামু বলে যে বলতে পারবে না, মামা এদিকে আসেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইটা ভাই, সেটাই। এক্সকিউজ মি বলে একটা জোরে হ্যাঁ, চিৎকার আসে। সো এক্স্যাক্টলি। আপনাকে আপনার ব্র্যান্ড প্রমিসেসটাও সেভাবে তৈরি করতে হয়। আপনি ব্র্যান্ডের যদি দাম ফেলায় দেন, ব্র্যান্ডের ভ্যালু ফেলায় দেন, ওর লোগো আমার লোগো চুরি করেন, আমাদের নাম চুরি করেন, এটা দিয়ে কাজ সেইটাই। হইতো না বস, ঠিক আছে? সো টাফ। আর এই 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 জিনিসগুলাই তো মানে এই সব মানে কি পয়েন্টস গুলা ওভারলুক করার জন্যই মানে রেস্টুরেন্ট বিজনেসে এত মানে এমনিতে এখন এই সিচুয়েশন মানে করোনার জন্য অনেক বড় রকম একটা চ্যালেঞ্জ সামনে, অলরেডি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আর এই এই মেইন ফিচার গুলা বা কি পয়েন্টস গুলো অনেকেই ওভারলুক করে যায়, মনে করে এগুলা কিছুই না, বাট এগুলা যে কতটা ইম্পর্টেন্ট এগুলা রিয়েলাইজ করা যায় 5 মাস 6 মাস 1 বছর পরে। যে ভুল হয়ে গেছে, যে এবার আসলে কি করলাম আমি। বা ভুল আমাদের হয়ে অনেকে বলে গেছে। একটা পার্সোনাল মানে অনেক এই জিনিসটা আমরা অনেক শুনি, যে প্রথমে যখন কেউ আসে আমাদের সাথে কথা বলতে, ভাই আমরা তো একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আপনারা তো অনেকদিন ধরে আছেন এই ইন্ডাস্ট্রিতে, আপনারা একটু কিছু টিপস টিপস দেন। তো আমরা মনে হ্যাঁ, করেন কখনো নেগেটিভ কিছু বলি না, কারণ নেগেটিভ কিছু বললেই কি মানে মানুষের মেন্টালিটি তো কেমন বোঝেন। আমি যখনই কিছু নেগেটিভ বলবো তখনই মনে করবে এই ওদের মনে হয় কম্পিটিশন বেড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে ওরা কিছু ও মানে যাচ্ছে না আমরা আচ্ছা এটা শুরু করি। তো আমরা তখন করি, আমরা বলি ভাই শুরু করেন, আমরা সব ধরনের সাপোর্ট দিব, চেষ্টা করব, আপনারা করতেছেন আমরা আমাদের সাইড থেকে যেটুকু করা যায় আমরা করলাম, সমস্যা নেই আপনাদের। আহ, এখনো ভাই মানে অনেক এক্সাম্পল আসছে, অনেকে আমি যে কফিও বানাই দিয়ে আসছি, যে এইভাবে কফি বানাইতে হয়, তার কোনো সমস্যা নাই। আপনি হেল্প চাইছেন, আমাদের কাস্টমার ছিল আগে ওইভাবে পরিচিত, তাদের মানে কফির যেহেতু সমস্যা হচ্ছে আমি তাদের নতুন কফি মেশিন কফি করে দিয়ে আসছি, বা সমস্যা হচ্ছে ঠিক করে দিয়ে আসতেছি। বাট তারপরেও মানে এত কিছু পরেও যখন হচ্ছে 6 মাস পরে বলে ভাইয়া একবারও বললেন না যে এত কষ্ট রেস্টুরেন্টে, একটাবার যদি তো বলতেন যে এত 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 পরিশ্রম করতে হয় বা এত ঝামেলা, তাইলে জীবনে এই বিজনেসে ঢুকতাম না। এরকম তাহলে ভাই গরু আমি লিখে, পালতা। এরকম আমি লিখে দিতে পারবো যে এরকম যে কত শুনছি মানে হ্যাঁ, আমি শুনছি ভাইয়ারা তো বেশি করে, আমি তো কথা কত কম বলা যায় মানুষের সাথে, বলি ভাইয়ারা বেশি সিনিয়র আমার থেকে। তো এরকম প্রায় বলে মানে যে ভাই একটু আগে একবার একবার ওয়ার্নিং দিতেন যে এরকম ঝামেলার সিটি এই রেস্টুরেন্টের বিজনেসে, তাহলে জীবনে এই বিজনেসে আসতাম না। আমরা তো রেস্টুরেন্ট দেখে বুঝি নাই। ইন্ডাস্ট্রিতে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে একটা পার্টিকুলার সেক্টর লোকজন এখন প্রায় পাওয়া যাচ্ছে, তারা এটাকে পুরো স্ক্যাম এর মতো করে করে ফেলেছে। সো প্লিজ, আমি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেটা জানাতে চাই যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ নট আ স্ক্যাম। আমাদেরকে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে স্ক্যাম বানাতে খুব পছন্দ করি, বাট দ্য Exactly. থিং ইজ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি স্ক্যাম না। আমি এরকম অনেক মানুষকে ধরা খেতে দেখেছি এতদিন ধরে, যে কুটি কয় কিছু মানুষ যারা হচ্ছে রেস্টুরেন্ট দেওয়ার নামে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করায়, তারপর সেখান থেকে রিটার্ন বের করতে পারে না, এবং আলটিমেটলি পুরো সবার ছোট 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 ইনভেস্টমেন্ট, বাট স্টিল ইটস মানি, এইটা হ্যাঁ, এক্স্যাক্টলি। ইনভেস্টমেন্টটা যখন নষ্ট হয় আমার তখন খারাপ লাগে যে কত সংখ্যক মানুষ
যেমন আপনারা কোভিডে কত সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন দেখে খুশি হন, খুলনায় কত সংখ্যক রেস্টুরেন্ট বন্ধ হয়েছে এটা দেখে আমার খারাপ লাগে। ভাইয়া ব্যাপারটা এই কিন্তু জিনিসটার এরকম, জন্য কিন্তু ঠিক এইভাবে আছে? ইম্প্যাক্ট হয় যে মানে যেরকম ধরেন একটা আমি ছোট একটা এক্সাম্পল থেকে বলি যে শর্মা হাউসের একটা স্টাফ যখন কোনো একটা মিস্টেক করবে তখন কিন্তু কাস্টমার বলবে না যে ও শর্মা হাউসের অমুক স্টাফ মিস্টেক করছে, সে কিন্তু বলবে শর্মা হাউসে গেছিলাম, শর্মা হাউসে শর্মা এরকম ওখানে একটা কিছু হয়েছে। ঝামেলা আমার হয়েছে, কিন্তু নাম খারাপ হচ্ছে রেস্টুরেন্টের, মানে আমার ব্র্যান্ডের ব্র্যান্ডেড নাম খারাপ হচ্ছে। তো ব্র্যান্ডেড আলটিমেটলি মানে ওভারঅল যখন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এরকম কিছু ফেস করতেছে তখন কিন্তু একটা মাত্র রেস্টুরেন্টের নাম খারাপ হচ্ছে না, ওভারঅল আপনি যেটা বললেন আর কি, ওভারঅল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে। তো এই জিনিসটা হচ্ছে মানে যদি কেউ মানে সিরিয়াসলি বিজনেসকে নিজের থেকে মানে মনের থেকে পছন্দ ভালোবাসে থাকে আর কি, তো এরকম কিন্তু আসলে উচিত না করা। কারণ যে এই ইন্ডাস্ট্রিটা অনেক সেন্সিটিভ একটা ইন্ডাস্ট্রি, মানে সার্ভিস ইন্ডাস্ট্রি, একটা একই সাথে সার্ভিস রয়েছে এর মধ্যে, ফুড রয়েছে, মানুষের অনেক ভালো লাগার একটা জায়গা আর কি। তো এই রাইট। জিনিসটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মানে সেই ট্রাস্টটা আবার আবার হচ্ছে রিকভার করা সো টাফ, বা আদৌ ফুলি রিকভার করা যাবে কিনা এটা বলাও টাফ আর কি। ইনফ্যাক্ট আমি আমাদের এখনকার কারেন্ট থাকা চ্যালেঞ্জটার কথা বলি। এটা আপনাদের অবশ্যই জানা উচিত যে ইয়াং জেনারেশনের কাছে আমার আমার রেস্টুরেন্টে আমি যে অলরেডি বলেছি আমাদের মিন এজ অফ কাস্টমার্স হচ্ছে 37, তাহলে বোঝেন আমাদের কিন্তু এজিং ক্লাস, দে আর রিয়েলি অ্যাফ্লুয়েন্ট, তাদের প্রচুর টাকা, একটা লোক 1,500-2,000 টাকার খাবার খেয়ে চলে যাচ্ছে, 300-400 টাকার পার্সেল নিয়ে যাচ্ছে। কিন্তু দ্য থিং ইজ আমার এক লোক 1,500 টাকার খাবার 300 টাকা পার্সেল ইজ নট দ্য ডিল। আমার ডিল হচ্ছে প্রতি হেডে যদি 200 টাকা করে মানুষ আসে সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার কিন্তু বিশাল বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আমি রেখেছি। চ্যালেঞ্জটা হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে আমরা অতটা হাইট না, কারণ ইয়াং জেনারেশনের পছন্দসই খাবারকে আমাকে আনতে হলে হয়তোবা এই কমেন্টে একটা কমেন্ট আসছে কেন আপনারা এটা দিচ্ছেন না, হয়তো আমাকে এটা দেয়া লাগতে পারে। দেয়া লাগতে পারে, আমরা একটা প্রাইস ডাইলেমায় সেন্স ভুগছি। একটা ব্যাপার। হ্যাঁ, আমরা একটা ডাইলেমায় ভুগছি, আমাদেরকে প্রাইস ফেলতে হবে কিনা, কি করতে হবে, আমাদের টেস্ট কত ভালো, এখন সেটা নিয়েও আমাদেরকে কাজ করতে হচ্ছে। আর একটু আগে আমার এই যে বন্ধু, আমার ইভেন্ট পার্টনার, হি লেফট আ কমেন্ট হিয়ার হ্যাঁ ইন অনেক দিস, ভাই আমি দেখলাম। and he is asking that যে what is the impact of KFC। ও অ্যাকচুয়ালি এটাকে জোকের মতো করে নিছে, কারণ হচ্ছে KFC নিয়ে আমার সাথে স্টোরি আছে, বুঝছেন? ও এটাকে মনে করানোর জন্য এই কোয়েশ্চেনটা করেছে যে যখন নতুন নতুন শর্মা হাউস দিলাম তখন মানুষজন বলতো ভাই আপনি জানেন KFC আসতেছে, আমার আব্বুর সাথে কথা হয়ে গেছে। আপনার আব্বুর সাথে কথা হয়েছে, ওয়াও খুবই ভালো কথা, কবে আসতেছে KFC? এরপর ওর রিক্সা থামায় থামায় আমি জিজ্ঞেসি KFC কবে আসতেছে, সো তার আব্বু KFC ফ্র্যাঞ্চাইজ আনতেছে। আই গট রিয়েলি অ্যামেজড, ও মাই গুডনেস, এন্ড আই ওয়াজ আসলে তো লিসনিং ভালো। দিস সিন্স 2014, 2019 আইসা যখন KFC আসছে তখন ট্রান্সকম নিজেই আসছে। এটা তো আমরা জানি যে ট্রান্সকম কোম্পানি KFC ফ্র্যাঞ্চাইজ আনছে, সে তো আর কাউরে বেচতে, আর কারোর আব্বুরে তো বেচতে পারবে না, তো নিজে চালাইতে হবে। এখন কেস হচ্ছে যে KFC খুলনায় আসার পর একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে চিকেনের মার্কেট, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা দরকার ছিল। সেটাই ভাই, ওই যে যেটা বলে আসতেছিলাম যে একটা ভালো একটা কম্পিটিটিভ মার্কেট ভালো সবার স্ট্যান্ডার্ড হচ্ছে ওঠানোর জন্য, বাট উল্টা হয়ে গেছে আমাদের মার্কেট। তো এবার হচ্ছে যে আপনার মার্কেটকে এডুকেট করার দায়িত্ব আপনার না, সেটা আগে বুঝতে হবে। আমি তো মার্কেট এডুকেট করার দায়িত্ব আর নিব না সেটাই হয়তোবা, এখন যারা নতুন নতুন ইনভেস্ট করছেন তারা করেন এডুকেট, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি কিন্তু এটা বললাম না যে আমি করব না, বাট এটা একটা পসিবিলিটির কথা বললাম, হয়তোবা আমারও নামতে হতে পারে। কিন্তু KFCর যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা খুবই পছন্দ করি, এবং লিটারালি KFC তার নিজের স্ট্যান্ডার্ড রাখার পরও মানুষ KFC কে কমপ্লেইন করতেছে যে KFC তার নিজের স্ট্যান্ডার্ড প্রোভাইড করে না। জি ভাই, অনেক পরিমাণ আমরা দেখতে পারতেছি আর কি বিভিন্ন প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা আমাদের টেস্ট বাডের। টেস্ট বার্ড আছে, তারপর আমাদের মানে আমাদের একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে গেছে যে আমাদের হচ্ছে যে কোনো খাবারই অনেক কম প্রাইসে পাওয়া সম্ভব আর কি, এটা অনেক বড় একটা আচ্ছা, হ্যাঁ সেটাও এটা মানে প্রাইস রেঞ্জটা অনেক কি একটা ব্যাপার হয়ে গেছে যে অন্য রেস্টুরেন্ট দিচ্ছে, তাহলে আপনারা দিতে পারবেন না কেন? আপনারা কিসে মানে আপনারা মালয়েশিয়াতে সেল করেন আপনার চিকেন 200 টাকা করে, আপনি তো খুলনায় এসে 200 টাকার চিকেন সেল করবেন না, কিন্তু একই চিকেন তো। খুলনায় মুরগি তো খালি বাতাস খায়, রাইট? হ্যাঁ এইটাই,
এটা হচ্ছে মানে কেএফসির এইসব কোশ্চেন করে তো লাভ নাই, তারা তো সব জায়গায় বিজনেস করে আসতেছে। তাদের সব আলটিমেটলি জায়গায় কেএফসি, একটা ইয়া আছে। হ্যাঁ, হ্যাঁ আলটিমেটলি কেএফসি যদি বাই চান্স এখান থেকে চলে যায়, তাহলে একটা খারাপ ইমপ্রেশন হবে যে আমাদের খুলনা মানে ফিউচারে ভালো কোনো চেইন শপের জন্য কিন্তু ওইভাবে ভালো একটা স্পট হবে না, যেটা চিটাগাং কিন্তু বেশ ভালো একটা হটস্পট হয়ে গেছে। চিটাগাং এ হুম, ভালো ভালো সব বিয়েগুলো আছে, আমি অনেক আগে মানে সেই ছোটবেলায় যে দেখে আসছি চিটাগাং এ মোভেনপিকের বেশ বড় সড়ো শোরুম আছে মানে, হুম। অথচ খুলনায় কিন্তু মোভেনপিক এখনো আসে নাই। ক্যাসেল হ্যাঁ, সালাম আসছে খুব ছোট করে কি একটা আমব্রেলা নিয়ে আসছে মোভেনপিকের। তো কি আমরা যে পরিমাণ আসলে কি পরিমাণ রিকোয়েস্ট করা হয়েছে, আমরা নিজেরা মুভমেন্ট পিকের সাথে পুরো বাংলাদেশে অথরাইজড, অ্যাসাইন্ড, কিন্তু আমরা আজ পর্যন্ত মুভমেন্ট পিক খুলনা আনার সাহস পাই না, সম্ভব হ্যাঁ, না, তো হবে না। এর পেছনে কারণ হচ্ছে যদি কেএফসির মতো চেইন শপ গুলো এসে সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু একটা এক্সাম্পল সেট হচ্ছে না যে খুলনার মানুষ বা খুলনার স্ট্যান্ডার্ড আসলে একটা সার্টেন লেভেলে পৌঁছাইছে যে আমার চেইন শপ গুলা বা ভালো ভালো ইন্ডাস্ট্রি গুলা এখানে ফ্লারিশ করতে পারবে। আর যদি আলটিমেটলি কেএফসি এই মার্কেটে সাস্টেন করতে না পারে, তাহলে একটা মানে একটা নেগেটিভ এক্সাম্পল হচ্ছে অবশ্যই। তো ফিউচারে এই মানে আমাদের এটা একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে অবশ্যই, কিন্তু ইকোনমিক্সে চলে যেতে হবে ভাইয়া, আমরা যেহেতু এখন হ্যাঁ হ্যাঁ ইকোনমিক্স ডিসিপ্লিনের একটা ইকোনমিক্সে চলে হ্যাঁ যেতে ভাই। হবে আর কি। কমিউনিটি গ্রুপে আছি, সেখানে আসি যে হ্যাঁ খুলনায় গত 2010 থেকে 2020 এর মধ্যে 14 লাখ মানুষের থেকে কইমা 2 লাখ মানুষ কমে গেছে, 12 লাখ হয়েছে। এই যে ইন ইন কান্ট্রি মাইগ্রেশন হচ্ছে মানুষজনের, হুম, ইকোনমি শ্রিঙ্কিং, মানুষজন এখানকার লোকাল মানুষজন জমি জমা বেচা, 13 খাদা কয়রা পাইকগাছা যতদিন না যাচ্ছে, এখানকার খাবার ইন্ডাস্ট্রি ঠিক হওয়ার মতো না। এটা হচ্ছে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি আমি, হয়তোবা অনেক মানে কাঁচা ভাষায় কথা বলতেছি বলে না না ভাই আপনাদের ঠিক হয়তো আছে, অনেক হ্যাঁ মজা লাগতেছে, বাট দ্য থিং ইজ যে এই ইন কান্ট্রি মাইগ্রেশনটার কারণ হচ্ছে, এক হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, কিছু ট্রেড বন্ধ হয়ে যাচ্ছে, তাদের যেরকম আস্তে আস্তে ইনকাম ক্লাস ছোট হয়ে যাচ্ছে, ওয়্যারএস কস্ট অফ লিভিং বেড়ে গেছে, তারা তাদের সন্তানরা তাদের ভবিষ্যৎ প্রজন্মরা কিন্তু সেই টাকা দিয়ে খরচ করে খেতে পারছে না। ওয়্যারএস চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এমার্জিং মানুষ আসছে নতুন, হ্যাঁ যারা খুলনা শহরে নতুন আসছে, খুলনা শহরে নতুন করে থাকছে, নতুন করে পড়াশোনা করছে, ফ্যামিলি থাকে, বাবা হয়তো বা বাইরে থাকে, মা বাইরে থাকে, বাট তারা কিন্তু এখানে ডুয়েল করছে, এদের কাছে কিন্তু টাকা আছে, এরা কিন্তু সব জায়গায় খাচ্ছে, কিন্তু এরা মূলত স্ট্যান্ডার্ড ব্র্যান্ড বা চেইন শপ বা স্ট্যান্ডার্ড ফুড শপে না গিয়ে পিয়ার প্রেসারে এনারাও কোথায় যাচ্ছে জাবের বুঝে গেছে। এইটুকু না বলাই ভালো ভাই, হ্যাঁ এটা হোপফুলি সবাই বুঝতে পারবে আর কি যে ইয়েস, বিকজ আমি সাতক্ষীরা থেকে আসা একটা বিশাল অংশের, বাগেরহাট থেকে আসা একটা বিশাল অংশের মেস ডুয়েলার্স আছে খুলনায়, জানা আছে? হ্যাঁ ভাই অনেক, হ্যাঁ। হ্যাঁ অনেক আছে। এরা রাতে বাসায় খায় না, এরা কোথায় খায় জাবের জানে। হ্যাঁ ভাই, তো সেটাই এই মার্কেটের লিমিট সীমিত টাকা থেকে এরা যে খরচটা করে, সেই খরচটা কিন্তু তোমার আমার রেস্টুরেন্টে করে না। এক্স্যাক্টলি ভাই, অবশ্যই সেটাই। ভাই। আর আমাদের এই মানে এইখানেই কিন্তু ওই মানে আপনি ইকোনমিক্সে যেটা বললেন, এখানে হচ্ছে ডাইভার্সিফিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। মানে রাইট। এখনই যদি সবাই বিজনেস করার জন্য রেস্টুরেন্টের দিকে ঝুঁকে পড়ে, তাহলে কিন্তু আমার অন্যান্য বিজনেস গুলো ফ্লারিশ করবে না। কারণ একটা দেশের হচ্ছে বিজনেস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় কিন্তু ইউথদের দিয়ে, যে ইউথরা কত ডাইভার্সিফাইড হচ্ছে ডাইভার্সিফাইড বিজনেসের দিকে আগাচ্ছে। তো সবাই যদি একই ধরনের বিজনেসের দিকে যায়, তাহলে আমার টার্গেট কাস্টমার কিন্তু শ্রিঙ্ক করতেছে, মার্কেট শ্রিঙ্ক করতেছে, এদিকে আমাদের পপুলেশনও কমে যাচ্ছে, মানে সবকিছু ডাউনওয়ার্ড রাইট, স্লপিং হলে কিন্তু আসলে ওইভাবে মানে আমরা যে রাইট। শিফটটা চাচ্ছি সেই শিফটটা হবে না। আর আপনি যেটা বললেন ব্যাস শর্মা হাউসের মানে টার্গেট কাস্টমার নিয়ে, আমাদের টার্গেট কাস্টমার কিন্তু একসময় ছিল পুরা ইয়াং এজটা, মানে আমরা যখন সিটি লাইফ শুরু করি ওই টাইমে হ্যাঁ, ভার্সিটির, তারপর হচ্ছে মানে পুরা একটা ওই 20-25 এই এই মানে এর মধ্যে এই ফিগারের মধ্যে যে এজটা থাকে আর কি, যে হ্যাঁ। পপুলেশনটা ছিল তারা ছিল। বাট এখন কি হয়, অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমরা তো ঢাকায় শিফট করছি, সিটি লাইফ মিস করি অনেক। মানে ঈদের সময় যেটা হয়, ঈদের সময় আমরা অনেক পুরাতন কাস্টমার পাই, ঈদের সময় রাইট, পাই, বা হচ্ছে বিভিন্ন ভ্যাকেশনের সময় যখন ঢাকা থেকে লোক ব্যাক করে তখন হচ্ছে পাই। রাইট, তো এই জিনিসটা হচ্ছে যে এখন যে নতুন কাস্টমার বেসটা হচ্ছে, এই কাস্টমারের কাছে হচ্ছে রিচ করা টাফ হয়ে যাচ্ছে। কারণ আমাদের শর্মা হাউসেরও যা হচ্ছে আমাদেরও তাই হচ্ছে, যে আমাদের একটা কাস্টমার বেস কিন্তু ছিল, এখনো আছে,
কিন্তু সেই কাস্টমারটা আলটিমেটলি হচ্ছে এখানে নাই, খুব মানে মাইগ্রেশন হয়েছে, পড়াশোনার জন্য গেছে তারা বা জবের জন্য গেছে, শিফট করছে অন্য কোনো সিটিতে বা অন্য কোনো হুম। কান্ট্রিতে। তো আমরা আসলে বেশ ভালো একটা ব্ল্যাঙ্ক স্পেসে পড়ে গেছি যে আমরা আসলে এখন উপরের দিকের কাস্টমারদের টার্গেট করব ফার না ক্রাই, ফার ক্রাই বা আর হয়ে একটু, গেছে। হ্যাঁ আর একটু ইয়াঙ্গার কাস্টমারদের টার্গেট করব, ইউ টার্গেট নো, করলে হ্যাঁ আমরা ভাই যেটা বলেন। আমরা যেটা চিন্তা করতেছি, মানে আমরা যেটা ফার্স্টে মার্কেটে আমাদের 15 সালের দিকে প্ল্যান ছিল যে আমরা গিয়ে আহ, যেসব কাস্টমাররা তখনকার সময়েও মানুষজন খুলনায় ইউনিভার্সিটি এডুকেশন খুব কম করতো, অল্প কিছু হ্যাঁ মানুষজন হ্যাঁ করতো। হ্যাঁ, সেটাই। আমরা সবাই যখন আমাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল সেই ফাইন্যান্সিয়াল অবস্থা থেকে আমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন করতে গেছি ঢাকায়, যেটা হ্যাঁ তখন ভাই, আমরা অ্যাফোর্ড করতে পারতাম। আজকে বাজারে কিন্তু এই টাকা দিয়ে আমার ফ্যামিলি মনে হয় আমাকে অ্যাফোর্ড করে ঢাকায় পড়াতে পারতো না, বিকজ tough। ইটস গেটিং রিয়েলি কস্টলি। হ্যাঁ এবং ঢাকায় আনসার্টেনিটি, লাইফের ইনসিকিউরিটি, ঢাকায় সিচুয়েশন, এগুলো সবকিছু মিলে কিন্তু খুলনার প্রচুর বড় লেভেলের পেরেন্টস তাদের বাচ্চাদের আর বাইরে পড়তে যেতে দেয় না, ইনফ্যাক্ট ঢাকায় পড়তে যেতে দেয় না। ঢাকায় পড়তে বলে এটা না, কিন্তু ইভেন হয়েছে। মানে পাবলিক ভার্সিটিতেও পড়তে বলে না যে তুমি এখানেই থাকো, এখানেই পড়াশোনা করো। মেবি মেবি হ্যাঁ, হতে হুম। পারে। সো এই চ্যালেঞ্জটা হওয়ার কারণে আশপাশ থেকে যেসব মানুষজন টাকা নিয়ে আসতেছে, এখানে লিভ করবে, এখানে সাস্টেইন করবে, এখানে বাচ্চাদেরকে রাখবে, তারা কিন্তু এদের সাথে মিশে এখানকার সস্তা জিনিস খাচ্ছে। হ্যাঁ, কারণ ওই আমাদের এনভায়রনমেন্টটা তো সবচেয়ে বড় এইভাবে গ্রো পিয়ার মার্কেট করতেছে। ছিল, আমাদের সবচেয়ে বড় পিয়ার মার্কেট ছিল ঢাকা থেকে ঈদের ছুটিতে আত্মীয় স্বজন রিলেটিভরা যখন আসবে তারা এসে বলবে, জানিস এখানে শর্মা হাউস হয়েছে, চল খেয়ে খেয়ে আসি। এক্স্যাক্টলি। সো সেই পিয়ার ফোকাসটা আমাদের মুভ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সো সেই পিয়ার ফোকাসটা যখন আমাদের চেঞ্জ হয়ে গেছে, যেটা আজকে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের খুলনায় থাকা মার্কেটকে যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা না চাচ্ছে তাদেরকে কিন্তু চেঞ্জ করানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই সেটাই। মার্কেট, আমার কাস্টমার, আমার টার্গেট মার্কেট হয়তোবা কখনো হাদিস পার্কেও বেড়াতে যায়নি, কিন্তু বাহ, আমার টার্গেট সবাই। মার্কেট হাদিস পার্কে না গিয়েও কফি খেতে যায় হাদিস পার্কের পাশে, বিকজ হ্যাঁ, সে সেটাই। একটা এনভায়রনমেন্ট পায়। ঠিক আছে, সো এই জি। বিষয়গুলোকে আমাকে ব্র্যান্ড ভ্যালুকে অলওয়েজ মানে ভিজিবল থাকা, মার্কেটের কাছে থাকা, নতুন ইউথদেরকে ধরা, যেটা আমরাও চাই, এটা অবশ্যই দরকার। না হলে একসময় আপনি আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাবেন। হ্যাঁ ভাই, এখানে ধন্যবাদ এখানে আপনাদের সকলকে। হ্যাঁ আমরা ভাইয়া, শেষের পর্যায়ে। হ্যাঁ সালমান, ভাই একটা লাস্ট কোশ্চেন নিব ভাইয়া আথার Yes. ভাইয়ের কাছে। ভাই আপনি হচ্ছে গিয়ে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন। ভাই খুলনায় আসলে মানে ইউথদের মেইনলি আপনি রেস্টুরেন্ট বাদে আর কোন কোন সেক্টরে আর কি বিজনেস করতে উদ্বুদ্ধ করবেন? হ্যাঁ ভাই, এই কোশ্চেনটার আমিও আনসার চাই আসলে, কিছু ভাই আইডিয়া আপনার যদি হচ্ছে পাওয়া যায়। অনেক এক্সপিরিয়েন্স আছে মানে এই লেভেলে, এই জন্য আপনার কাছে ভাই জানতে চাওয়া। যে খুলনায় আপনার ইউথদের কোন ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত? জি ভাই। এখানে ইন্ডাস্ট্রি বলতে গেলে প্রাইমারিলি যেটা হচ্ছে আমি বলবো যে এডুকেশন, এডুকেশন। এডুকেশন সিরিয়াস লেভেলের এডুকেশনে নামা উচিত। কারণ এডুকেশনের উপর এখন ব্যাপার হচ্ছে যে কত সংখ্যক মানুষজন এডুকেশনে আসে। ঠিক আছে, আপনারা এডুকেশন সেন্ট্রিক ইন্ডাস্ট্রি হোক, নতুন কোথাও থেকে ট্রেনিং নিয়ে এসে, কোনো নতুন আইডিয়া নিয়ে এসে, যদি কোথাও অ্যাক্সেলারেশন প্রোগ্রাম নিয়ে এসে যদি কাজ করা যায়, ঠিক আছে। এমন না যে আমি বলবো যে আপনি সরাসরি দাতব্যতে চলে যান, না দাতব্যতে না, আপনি যদি বিজনেস করার প্ল্যান থাকে, কারণ প্রচুর মানুষ আছে দাতব্য করে মাথা খারাপ করে ফেলতেছে। প্লিজ দাতব্য পরে, আগে হচ্ছে 5টা লেয়ার আছে ম্যাজলোর, সো সেগুলো আইডেন্টিফাই করে আগে উপরে ওঠা উচিত, লাস্টে গিয়ে একদম উপরে উঠে গেলে সমস্যা। সো Exactly. মূল প্রবলেমটা হচ্ছে যে আপনি এখানকার কোন রকম প্রবলেম সলিউশন যদি করতে হয়, লোকাল প্রবলেম সলিউশন যদি করতে হয়, সেই প্রবলেম সলিউশন করেন। আমি প্রতি বছরই হাল্ট প্রাইজ নামে একটা প্রোগ্রাম আছে। জি ভাই, হেল্প প্রাইজ আছে একটা। হ্যাঁ, আমি ওদের ইনফো সেশন নেই, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করি, কুয়েটের সাথে খুব সিরিয়াসলি ওতপ্রোতভাবে কাজ করি, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের যশোর বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো থেকে আমি মানে ডিরেক্টলি পার্সোনালি কাজ করি। তো তাদের যে আইডিয়া, প্রবলেম সলভিং যে মাইন্ডসেট, এই প্রবলেম সলভিং মাইন্ডসেট থেকে কিন্তু বিগ আইডিয়া ক্রিয়েট হয়। এখন প্রবলেম সলভিং মাইন্ডসেট কই থেকে পাবো? Exactly. এটা ভাই কারোর কাছ থেকে কপি করলে হবে না। হ্যাঁ, হয়তোবা আপনাকে প্রবলেম সলভিং মাইন্ডসেট আপনাকে দেখায় দিবে। তো সেটার জন্য আমি আপনাদেরকে কয়েকটা জায়গা অফার করতে পারি। যেমন সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে, ওর একটা সেগমেন্টের নাম আছে, এটা মূলত চ্যানেলটার নাম হচ্ছে
মনে হয় আপনি খালি খোঁজ দিন, ইকো ইন্ডিয়া নামে একটা চ্যানেল আছে। ইকো ইন্ডিয়া। যে কোনো রকম ইকোনমিক ফোরফ্রন্ট চেঞ্জ করা, ইকোনমিক পার্সপেক্টিভ চেঞ্জ করা কোনো স্টার্টআপ নিয়ে ওখানে এক একটা ফিচার হয়, অনেকগুলো এপিসোড আছে। দেখেন এটার সাথে আপনি আপনার লোকালিটির ভিসিনিটির কন্ট্রাস্ট করে দেখেন, দেখবেন যে এগুলো রিয়েলি এগুলো আমাদের সাথে রেগুলার বেসিসে কাজ করে, আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন। সেটাই আইডিয়া, এমন এমন আইডিয়া এক্সপেরিয়েন্স, মানে এক্স্যাক্টলি, এক্সপ্লেন করতে কোনো সমস্যা নাই তো। খালি আপনি আইডিয়াকে এক্সপ্যান্ড করেন, পরে দেখবেন আপনি ইকো ইন্ডিয়াকে যোগাযোগ করে বলছেন দেখো ভাই আমি এটা করছি, ওদের টিম এসে আপনাকে ফেলোশিপ দিয়ে যাবে যে হ্যাঁ ইউ আর ডুইং দিস সর্ট অফ জব। প্লাস পাশাপাশি আরেকটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনারা চেক করে দেখতে পারেন, yourstory.com। It's a very very important startup website. They provide startup news. খুলনায় যদি স্টার্টআপ দিতে হয়, খালি খাবারের দোকান ইজ নট আ স্টার্টআপ। খাবারের দোকান তো স্টার্টআপই না হবে আসলে। খাবারের দোকান ইজ নট আ স্টার্টআপ। স্টার্টআপ ইজ startup is doing something else with ভাই ব্যাপারে having new আরেকটা set of ইয়ে idea। আসছে, মানে জি। আর এই ভালো আরেকটা কথা কোশ্চেন আসছে হচ্ছে, মনে পড়ছে, আপনারা এখানে মেকার ল্যাব দেন না কেন কেউ? মেকার ল্যাব বলতে ভাইয়া? মেকার ল্যাব জাস্ট গুগল ইট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটাই এখানে বলে দিলে তো। মেকার ল্যাব দেন না কেন? মেকার ল্যাবের ইন্ডিয়া থেকে আপনি এখানে একটা ইয়া দেন না কেন, ওই যে কি বলে জোস্টেল দেন না কেন? হয়তো বা জানি না, অন্য কেউ জোস্টেল দেওয়ার আগে আমি জোস্টেল দিয়ে দিব, কারণ আমার নিচে আমার এই প্রপার্টির পাশেই হোটেল দেয়া আছে, এখানে So, আরেকটা এই ব্যাপার হোটেলে আছে। আমি জোস্টেল দিয়ে দেব। চ্যালেঞ্জ খুলনায় কিন্তু এইটাই। হ্যাঁ খুলনায় যদি স্টার্টআপের মানে ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টর ম্যানেজ করা, ইন্ডিয়ায় যেটা হয়, ইন্ডিয়ায় কিন্তু স্টার্টআপ এখন লিটারালি বুম করতেছে। তো খুলনা আসলে স্টার্টআপের ক্ষেত্রে ইনভেস্টর ম্যানেজ করাটা আসলে কতটা ফিজিবল আপনার মনে হয়? যে আমি ঠিক আছে, আমি ইউনিক একটা আইডিয়া দাঁড় করালাম যে আমি ট্রাই করতে চাই, এই ব্যাপার মানে খুলনার এখন যেই অবস্থা সিচুয়েশন আর কি, বা খুলনা যেভাবে ফ্লারিশ করতেছে অবশ্যই অনেক পিছায় আছে। তো এই ক্ষেত্রে ইনভেস্টরদের মানে ভূমিকা আরো বেশি হতে পারে না আপনার মনে হয়? যে মানে আরো যদি বেশি কিছু ইনভেস্টর তো ওইভাবে করা যায় না, মানে যে ইনভেস্টর তো বসে থাকবে না, ইনভেস্টর ম্যানেজ করার অপশনটা খুলনায় কেমন? যে বা এই দিক থেকে কতটুকু আগাইছে খুলনা, যে ইনভেস্টর আছে বাট স্টার্টআপের আইডিয়া নাই, এরকম তো না আসলে। আছে, দুটোই আছে, এইদিকেও ফাঁকা আছে ওদিকেও ফাঁকা আছে, টাকা হ্যাঁ, আছে মাথায় বুদ্ধি নাই, আর বুদ্ধি exactly, আছে এটাই টাকা বলতেছি নাই। যে সো এই দুটো ফারক্রাই আছে। প্রায় মানুষজন এসে ইনভেস্টমেন্টের কথা বলে, এটা আমার সাথে পার্সোনালি হয়, বাট আমি মানে অন্য কারোর ইনভেস্টমেন্ট নিয়ে কাউকে বিজনেসে নামাতে খুবই ভয় পাই, কারণ সেটাই। চ্যালেঞ্জটা হচ্ছে কি, কারণ আমার মনে হয় না যে সবাইকে নিয়ে বিজনেস করা উচিত, ঠিক আছে? সেটাই। এই কারণে আমি একটু ক্লোজ মাইন্ডেড এই বিষয়ে আছি, কিন্তু তার মানে ইনভেস্টমেন্ট করব আর ইনভেস্টর পাবো না, বা ইনভেস্টমেন্ট করতে চাবো আইডিয়া আছে ইনভেস্টর নেই, এটা আসলে এটা 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 ঠিক না। এটার জন্য যেটা একটা কাজ করাই যায়, যদি আপনাদের এরকম মানে এরকম প্ল্যাটফর্ম, এই ধরনের প্ল্যাটফর্মের যদি অগ্রণী ভূমিকা আপনারা পালন করতে পারেন, এটা খুব ভালো হয়। বিকজ সত্যি কথা, আমার কথা শুনে একটা লোক ইনভেস্ট করবে আর আমার কথা শুনে একজন লোকের কাছ থেকে ইনভেস্টমেন্ট করাইতে পারবো, এইটা আমি চাই না। এটা আমি চাই একটা কমন ওপেন প্ল্যাটফর্ম থাকুক, যেখানে একজন এসে বলে আমার কাছে 20 লাখ টাকা আছে, কি বিজনেস আছে একটু দাও তো, বা এমন এসে বলবে আমি এখানে ইনভেস্ট করাইতে চাই, আপনাদের কার কার ইচ্ছা আছে করেন তো। সো এইটা ছিল এক সময়, ছিল এটা উদ্যোক্তা হব উদ্যোক্তা দেব কিরকম একটা পেজ ছিল, আমি জানি না তারা এরকম অ্যাক্টিভিটি কমিয়ে ফেলেছে কেন, বাট আপনারা কিন্তু লোকালি চাইলে এটাকে ইউজ করতেই পারেন, ঠিক আছে? বিভিন্ন রকম স্টাডি, ফিজিবিলিটি স্টাডি, এটা ভালো আইডিয়া, এটা কিন্তু খুব খুব ইউজফুল হবে, করেন না? দেখেন, ইউ গাইজ আর ফ্রম ইকোনমিক্স, অবশ্যই চেষ্টা করবো ভাইয়া। ইয়েস, মাদার অফ বিজনেস ইকোনমিক্স। এই ব্যাপারে আপনার সাথে অফলাইনে কথা বলা যাবে। হ্যাঁ, সো প্লিজ আপনারা করেন, আমাদের পক্ষ থেকে আমরা বেস্ট উইশেস দিতে পারি। আপনারা যদি মনে করেন যে আমরা মাল্টিফেস ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই, মানুষজনদেরকে একসাথে একটা আমব্রেলা প্রোগ্রামের আন্ডারে আনতে চাই, নিজেদের ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা ভাবেন যে একটা নামমাত্র মূল্যে একটা ট্রেনিং সেশন আমরা প্রোভাইড করে দিতে পারি, এটাও করা যেতে পারে, বিকজ আপনাদের টিচার পুল কিন্তু অনেক এনথুজিয়াস্টিক, আই নো দেম পার্সোনালি। সো আপনারা কিন্তু ওই বুট ক্যাম্পিং, ফেলোশিপ এগুলো যদি করেন, তাহলে দেখবেন যে এই পুরো প্রসিজারটা নার্চার। হ্যাঁ ভাই, এটার এক্সাম্পল দেওয়া যায়, রিসেন্টলি মনে হয় হায়দ্রাবাদে খুশবতে একটা নতুন ইউনিভার্সিটি করতেছে ওরা, যে এখানে সব সিইও
তারপর হচ্ছে হ্যাঁ স্টার্টআপ জায়ান্টরা হচ্ছে হ্যাঁ একটা মানে হ্যাঁ, টিচার হিসাবে কাজ করবে আর কি, সব ফাইন্যান্স হচ্ছে মনে হয় পিএইচডি হোল্ডার। উইপ্রো বা টাটার, উইপ্রো হ্যাঁ বা হ্যাঁ টাটার ভাই, মানে ফাইন্যান্স। উদ্যোগটা খুবই ভালো। আমি আগের দিন ওদের মানে প্রপোজাল পেপারটা পড়লাম, তো ইউনিভার্সিটি হ্যাঁ মানে অলমোস্ট অনেক কাজই গুছায় ফেলছে। তো এরকম একটা হিউজ প্ল্যাটফর্ম দাঁড় করে ফেলছে and মানে এইসব কাজ দেখলে বোঝা যায় যে না, এটা সাকসেসফুল হবে আর কি। আর আইডিয়াটা তো অনেক ভালো, মানে ইউনিভার্সিটি বাট এখানে ট্রেনিং দিবে রিয়েল লাইফ লিডার আর কি, যারা হুম অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট করে আসছে। তো তাদের হুম কাছ থেকে শিখতে কিন্তু অনেক সুবিধা হয়। মানে টেক্সট বুক কোন পর্যন্ত লাগে, টেক্সট বুক কিন্তু আমরা তো পড়াশোনা করে আসছি, অবশ্যই রাইট দরকার আছে, কিন্তু একটা টাইম পরে যায় কিন্তু আমার সেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সই সবকিছু রাইট ডিসাইড করে রাইট দেয় যে আসলে কোন দিকে যাচ্ছে। রাইট। তো এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। জি। ওকে ভাইয়া, আমরা আজকে শেষের পথে। এই শেষের মুহূর্তে পথে আমি আমি শুধু এটাই জানতে চাইবো যে জাবের ভাইয়ের বা আতার ভাইয়ের একে অপরের কাছে কোনো কোশ্চেন আছে কিনা। আমার তো কোনো আমার কোয়েশ্চেন নাই। আমি আমি অনেক কোশ্চেন জাবেরের করছি। কাছে কোনো কোয়েশ্চেন থাকলে তো হ্যাঁ, জাবের ভাই আসলে অনেক কোশ্চেন হ্যাঁ, ও করে আমার একটা ফেলছে কোশ্চেন আছে যে already। ভাই আগে প্রচুর সাব স্যান্ডউইচ পছন্দ করতো আমাদের, এখন হচ্ছে ভাইয়ারা দেখাই যায় না। আমি ও দেখি এই অ্যাকচুয়ালি চীজ- অ্যাকচুয়ালি আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি। আমি মিউট হচ্ছে আমার এখানে। সো আমরা কি শেষ করবো সাদমান? হ্যাঁ আমাদের আশা করি মোটামুটি শেষ, মানে অনেক কথা হইছে। ওকে সো যে হ্যাঁ, যে হ্যাঁ। বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমার বাইরে এখন খাওয়া দাওয়া খুব কমে গেছে। আমি মোটামুটি বাইরে খাওয়া কমিয়ে ফেলেছি, কারণ প্রচুর ওয়েট গেইন হয়েছিল, ওটা কমাতে কমাতে আজকে এই অবস্থায় আসছি। আই হোপ আরো কমবে। সো এই আর কি, ভাই নাথিং এলস। এইটা নিয়ে আমরা একটা সেশন করতে পারি যে আমরা আসলে ওয়েট গেইন মানে weight ই করার ভাই জন্য। আই এম নট এ প্রো অন দিস। হ্যাঁ প্রো না আমি তো ভাই, আমি এই না জন্যই মানে ওই মনে যে করেন যে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ দে এটা ক্যান কিন্তু ভালো একটা আইডিয়া প্রোভাইড যে ইউ। আমরা হচ্ছে ঠিক আছে, ওয়েট নিয়ে, এই যে এখন সবাই বাসায় বসে আসছে, ওয়েট গেইনের যে ব্যাপারটা, এটা নিয়েও কিন্তু হ্যাঁ সেশন করা যায়। ঠিক আছে, যে উল্টো শ্বাস আমি নিতে হচ্ছে হবে এন্ড অল দ্যাট। ঠিক আছে, সাদমানের আশিককে বলতেছি যে ভালো একটা আইডিয়া, কিন্তু যে নেক্সট সেশনের জন্য একটা সাজেশন পাওয়া গেল যে ভাই আর আমরা পারফেক্ট এক্সাম্পল ভাই। ভাইয়া, তো আমাদের আজকে যে প্ল্যাটফর্ম খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটি কুয়েস, এইটা সম্পর্কে আপনাদের কি বলার আছে শেষ করার আগে? যাবে। হ্যাঁ আমি তো এখানে মেম্বার ছিলামই, ওইভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারিনি, কিন্তু খুব ভালো লাগা একটা জায়গা ছিল খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটি। দেবাশিস স্যার অনেক অনেক এনথুজিয়াস্টিক ছিলেন এই ব্যাপারে। আমরা অনেক কিছুই প্ল্যান করছি, হয়তো এইভাবে আগানো হয় নাই বা করা হয় নাই, কিন্তু জিনিসটা খুবই আমাদের আবেগের একটা জায়গা। আর এরকম একটা সংগঠন যখন এরকম একটা প্ল্যাটফর্ম বা ইনিশিয়েটিভ নেয়, তাও আমার এত ক্লোজ জুনিয়রদের মাধ্যমে, তখন জিনিসটা অনেক ডিফারেন্ট ভাবে আসলে হিট করে। তো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কুয়েসকে, আশিককে, সাদমানকে, এর পেছনে যারা যারা আছে, ধন্যবাদ ভাই। নাসির হাসান আমাদের স্যারকে, পুরো সবাইকে কমিটি অনেক। আসলে এর সাথে জড়িত। Our এরকম একটা pleasure, ইনিশিয়েটিভ, our pleasure. এরকম একটা প্ল্যাটফর্ম, একজন ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলতে পারার সুযোগ অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার পার্সোনালি আমি এটা ফিল করি। তো এই জন্য আসলে ধন্যবাদ। আমি এই জন্য কৃতজ্ঞ যে আমার কথা চিন্তা করে বা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য চিন্তা করা হয়েছে, এটা অনেক বড় একটা অর্জন আমার জন্য। ভাই আপনি সেটা গেইন করছেন ভাই, এই জন্য আসলে আগে আসছে। ধন্যবাদ ভাই। আতার ভাই, আপনার কাছে জানতে চাইবো। ওয়েল ভাই মোটামুটি যেটা হচ্ছে যে আমি মনে করি যে খুলনা ইউনিভার্সিটি থেকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে অ্যাক্টিভিটি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আপনাদের যে ইনিশিয়েশন ডেভেলপ হচ্ছে, এই ইনিশিয়েশন গুলা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার গণ্ডির পাশাপাশি রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, মার্কেট ইনফরমেশন, শুধু খুলনা না, পুরো বাংলাদেশ অথবা পুরো ন্যাশনাল বিভিন্ন সেশন নিয়ে আপনাদের পাঠচক্র, ডায়ালগ সেশন, এগুলো করা উচিত। কারণ আপনারা আজকে আমরা বাসায় আছি তাই এটা, ইটস নট লাইক দ্যাট। আমাদেরকে আপনারা একটা জিনিস, আমার রিকোয়েস্ট থাকবে, আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদেরকে ডেকেছেন। আমরাও অনেক ছোট একটা মানুষ, এই ইন্ডাস্ট্রির সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, কিন্তু এর থেকে আরো বড় বড় অনেক সিরিয়াস, অনেক ইউজফুল এবং আন্ডারস্ট্যান্ডিং ম্যাটেরিয়াল আছে যেটা আপনাদের টেক্সট বুকের সাথে রিলেটেড। সেগুলা নিয়ে আপনারা যত পারেন, যত বেশি পারেন,
যত বেশি ফ্রিকুয়েন্টলি পারেন আপনারা পাঠচক্র বা ডিসকাশন বা ডায়ালগ সেশন করেন। এইটাকে আপনার, আমি জানি না মানুষ হয়তোবা এই জিনিসগুলোকে অনেক বাজেভাবে আজকাল রিপ্রেজেন্ট করে, সেটাকে বলে হচ্ছে মোটিভেশন। এই শব্দটা আজকাল গালি হয়ে দাঁড়িয়েছে, বাট ইউ নো হোয়াট, যে মোটিভেশন প্রোভাইড করে, যে মোটিভেশনাল স্পিকার হয়ে থাকে, এই মানুষটা সোসাইটির জন্য কতটুকু ইম্পর্টেন্ট রোল প্লে করছে, নট অ্যাক্টিভলি, প্যাসিভলি, যার কোনো আইডিয়া নেই। সেটাই প্যাসিভলি বলতে গেলে কোন যে লিসেনারের মাথায় কখন যে কোন বিগ আইডিয়াটা রিসিভ হবে এটার সেটাই কোনো exactly. গ্যারান্টি নাই। সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বিভিন্ন টেক্সট বুকের জিওপলিটিক্যাল ফ্যাক্টর গুলাকে বা আপনার ইকোনমিক ফ্যাক্টর গুলাকে, ইকোনমিক Real life ফোরফ্রন্টকে, experience. রিয়েল লাইফ সিনারিওকে, একটা নিউজকে আপনারা ডায়ালগ সেশন করেন, আপনারা নিজেদের ডিসকাশন করেন, আপনাদের ফ্যাকাল্টিদের কাছ থেকে অফিসিয়ালি বোঝার চেষ্টা করেন। দেখেন না, আজকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, এখানে যদি আপনার একজন ফ্যাকাল্টি আমাদের সবাইকে পড়াইতেন, এই বিষয়টাকে ভেঙে বোঝানোর চেষ্টা করতেন, সম্ভব হতো না? এটা কিন্তু তার মোরাল কম্পাসেও হিট করবে যে হ্যাঁ, আমার এটা অবশ্যই এটা করানো উচিত, তাদেরকে বোঝানো উচিত যে এই নিউজটা কি হয়েছে, তাই না? সো এটা আপনারা মোটামুটি আমি এক্সপেক্ট করবো আজকে থেকে আপনারা হয়তোবা এটাকে সিরিয়াসলি নিয়ে ভাববেন এবং এটা নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আজকে যে ভার্চুয়াল মাধ্যমে আপনাকে পেয়েছি, আমরা হয়তো খুব তাড়াতাড়ি আপনাকে ভার্চুয়াল মাধ্যমের বাইরেও পাবো এবং আপনার থেকে আপনার যে নলেজ তা থেকে আরো অনেক কিছু গ্যাদার করতে পারবো। সো আপনাদের সবাইকে আমার এখানে পেয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জাবেদ, থ্যাংক ইউ Thank you ভাই, আমি অনেক এক্সাইটেড ছিলাম আপনার সাথে কথা বলতে পারবো। ধন্যবাদ ভাই। বিকজ প্লিজ, আমি তো জানি না যে লাইভে এসে কথা, আমি আমার জীবনে কখনো লাইভে এসে কথা বলি নাই। আমিও লাইভে আমার এসে first- প্র্যাঙ্ক করছি, ঠিক আছে, লাইভে এসে যত পারছি প্র্যাঙ্ক করছি সবার সাথে। সো থিং ইজ যে এত সময় আমি কথা বলার মতো এনার্জি থাকার কারণ হচ্ছে যে আমাদের হোস্ট যে দুইজন আছে যাবি, এই হোস্ট দুজন অনেক কুল এন্ড কম্পোজ। দেখেন সবচেয়ে বেশি নড়ানড়ি আমিই করছি, বিকজ আমি কমফোর্টেবল না। আমিও কিন্তু নড়াচড়া করতে না, ক্যামেরার সামনে খুবই লাগে, মানে আনইজি লাগে আসলে এইভাবে। তো আমি ওদের বলতেছিলাম যে ভাই আপনি easy আসলে হবে না। ক্যামেরার সামনে অনেক ইজি ভাই, আমরা আসলে ইজি না ভাই, আমরা একেবারে নতুন, সেই Really? জন্য ভাই আমাদের এই অবস্থা। এইটা কোত্থেকে শিখছি জানো? এটা হচ্ছে কিছুদিন আগে থেকে হচ্ছে অনলাইনে পড়ানো শুরু করছি, আমাদের হ্যাঁ। প্রজেক্ট হেডের জন্য অনলাইনে পড়ানো শুরু Skill করছি। building সেখান ভাই, থেকে হ্যাঁ। আমার মনে হয়েছে যে আমি ছোটখাটো ক্লাসে ওই যে ডিবেট বেঁধে যায়, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বেঁধে যায়, তখন আমার ওই উইন্ডো দেখে দেখে নিজেকে আর্নাব গোস্বামীর মতো মনে হয় যে সবার সাথে বসে বসে হচ্ছে আপনি এই উইন্ডো মিউট হও, তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো। সো এর থেকে আসলে ইজ চলে আসে। সো ইট ইজ গুড, আপনাদেরও কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা লার্নিং যে আমরা একটা সিচুয়েশন শিখে ফেলেছি। সো আনলার্ন, রিলার্ন এন্ড লার্ন, এই তিনটা জিনিস নিয়ে আমরা চলতেছি, বুঝছো? সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইয়া শিওর। জাবের ভাইকেও ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। সো হোপফুলি সি আমাদের ইউ সুন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, দেখা হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে সেশন এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। Stop.